প্রিয় দর্শক প্রিয় দর্শক ইউএসএ নিউজ অনলাইন ডট কম অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকাত হোসেন সেলিম। আজ আমাদের বিষয় অটিজম। আপনারা জানেন আগামী 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই দিবসটিকে সামনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা এবং পিতামাতা অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিশুর অটিজম বিজয়ের গল্প। আমরা জানবো আমাদের অতিথিরা যারা যুক্ত হয়েছেন। অটিজম গবেষক, স্বনামখ্যাত অটিজম গবেষক, হোমিওপ্যাথ কনসালটেন্ট, কানাডার ইউনিসেফ গ্লোবালের ফাউন্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের আজকের এই বিষয়ে প্রধান আলোচক। এই বিষয় নিয়ে কথা বলবেন, অটিজমের বিস্তারিত আমাদেরকে জানাবেন। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিভাবকদের মধ্যে ইংল্যান্ড থেকে অটিজম চিকিৎসা নেওয়া ছেলে শিশুর মা নাদিয়া আলম, বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত হয়েছেন অটিজম চিকিৎসা নেওয়া শিশুর মা রুকসানা হক, সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন ছেলে শিশুর মা নাদিয়া তারিক হক, এবং ইংল্যান্ড থেকে আমাদের আরেকজন অতিথি রয়েছেন। সেখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন আরিফা। ছেলে শিশুর মা আরিফা আলম। তিনি আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি। তারপরে আমরা তার থেকেও শুনবো এবং যারা যুক্ত হয়েছেন তাদের কাছে অবশ্যই শুনবো। তো আমাদের যে বিষয় আজকে আসলে বললাম যে অটিজম। অটিজম গবেষক, স্বনামখ্যাত অটিজম গবেষক হোমিওপ্যাথি কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিষ্ঠা করেছেন দীর্ঘদিন আগে এনএসএফএ। এই প্রতিষ্ঠানটি হোমিওপ্যাথিক পদ্ধতিতে অটিজম থেকে উন্নতির যে বা অন্য অটিজম কে জয় করার যে কাজটি তিনি করছেন, সেবা প্রদান করছেন দীর্ঘদিন ধরে কানাডার অন্টারিও থেকে। আমরা তাকে সাথে নিয়ে পর্যন্ত অটিজমের যারা তার প্রতিষ্ঠান থেকে তার থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন এরকম আজকে সহ আমরা 54 জনের গল্প শুনেছি। আজকে 4 জন সহ 54 জন হবে। ইতিপূর্বে আমরা 50 জনের কথা শুনেছি। সবাই তাদের এই অটিজমের যে উন্নতির কথা, তাদের শিশুরা যে ট্রিটমেন্ট নিয়ে উপকৃত হয়েছেন, উন্নতি উন্নতি করেছে, তাদের শিশুরা অনেক উন্নত আহ জীবনযাপন করছে আগের থেকে, সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। আজকে আমরা জানবো অটিজম শিশুদের যে মা বাবারা রয়েছেন, আজকে সবাই মা, তাদের কাছ থেকে আমরা শুনবো তাদের শিশুরা কিভাবে উন্নততর জীবনযাপন করছে, উন্নতির দিকে যাচ্ছে, সেই বিষয়ে আমরা জানবো। তো আমার প্রথমে অভিভাবক যারা রয়েছেন তাদের থেকে আমরা শুরু করবো। আহ যে অটিজম বিষয়টি আসলে আহ আমরা ট্রিটমেন্ট আরোগ্য আরো মানে আরোগ্য লাভ করা যায়, অটিজম থেকে উন্নত হওয়া যায়, উন্নতি করা যায়, সেই বিষয়ে আমরা জানবো। আমি প্রথমে আমাদের অতিথি নাদিয়া আলমকে দিয়ে শুরু করবো। তিনি ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন। আহ তার শিশুটির বিষয়ে আমরা জানবো, শিশুটি কেমন, বর্তমানে কেমন আছে। তো আরিফ আলম, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, প্রথম যে বিষয়টা আমরা জানবো, আপনার শিশুটি যে অটিজম আক্রান্ত বা অটিজম আপনার শিশুটির মধ্যে রয়েছে, সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন এবং কি কি সিমটম দেখে আপনার কাছে মনে হয়েছে যে তার অটিজম, এবং তখন আপনি কি করেছিলেন, সেই বিষয়টা যদি শুরু করেন। ওকে, আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম সালাম। আমি সিলেটি ভাষায় জি কথা জি জি, বলি। আপনার মতো, হ্যাঁ, আপনার মতো। আহ, তো সর্বপ্রথম আমি আমার জার্নিটা শুরু করি প্রথম থেকে। জি যে সময় আমার বাচ্চার জন্ম হয়েছে, আমার বাচ্চা নর্মাল স্বাভাবিক বাচ্চার মতো জন্ম হয়েছে, লাইক নর্মাল ডেলিভারি হয়েছে। তার ওয়েট, হাইট, হেলথ সবটা আলহামদুলিল্লাহ সবটা নর্মাল আছিল। সো তানোর 8-10টা নর্মাল বাচ্চার লাখান তানোর আটা চোলা মাথা সবটা আছিল 1.5 বছর পর্যন্ত। ইভেন আমার 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 বাচ্চা অ্যাডভান্স আছিল। 8-10টা বাচ্চা থাকি যেন 1.5 বছরের সময়ও তাই ফুল সেন্টেন্স মারতে পারতাম। জানি না আখতা যদি 1.5 বছর পর থাকি আমরা ফলো করলাম যে তানোর আশি মাথা, আই কন্টাক্ট,
রেসপন্স হুম, করা এটা আস্তে আস্তে কমে গেছে। আমি পয়লা অত বেশি বুঝছিলাম না, আমি অটিজম সম্পর্কে আস্তে যেহেতু আমি সব আগে জানতাম না অতটা, বুঝছিও না অতটা। তো আহ, বাদে আমি যেন ফলো করলাম যেন তাই একেবারে মাথা সারিছেন টোটালি তার সব তা জিরো, যেন হুম, আই হুম, কন্টাক্ট জিরো, কমিউনিকেশন জিরো, রেসপন্স জিরো, তার টকিংও জিরো। আর এরপরে আছে কনস্টিপেশন প্রবলেম আছে, আম, আরো অটিজমের নর্মালি যে প্রবলেম গুলা থাকে ওগুলা আছে। 4 বছর সময় আমি তানরে নার্সারি দিছি। ওই সময় তারা আম, কয়েকদিন যাওয়ার পরে তারা আমার স্কুল থেকে একটা ফোন কল করছে, তারা মিটিং ডাকছে। তো তারা হয়েছে যেন আমরা ধারণা করলাম যেন তোমার বাচ্চার কোন একটা প্রবলেম আছে। আম, যদি তুমি না মাইন্ড না করো তাহলে আমরা ক্লিয়ারলি কই যে এটা অটিজম। এই সময় আমি আসলে আমার বাচ্চা আখতা অটিজম শোনার পরে আমি আমি বুঝছি যে না, আমার আসমান ভাঙ্গে আমার মাথাত পড়ে গেছে যে আমি কিলাম, আমি অটিজম সম্পর্কে তো আমি কিচ্ছু জানি না, আমি কিলাম সার্ভাইভ করবো এই বাচ্চা লইয়া, এই বাচ্চা ফিউচার কিতা। আমি তো টেনশন আসলাম, আমি খুব বেশি, আমার ঘুম টুম কিচ্ছু আসিল না এই সময়। এটা আসিল 2024-এর কথা হইলাম। হুম, আচ্ছা, একদিন আমি ফেসবুক স্ক্রল করলাম, আহ জাহাঙ্গীর ভাইয়ের একটা ভিডিও এসে আমার কাছে, যে এই সময় তাই একটা ভিডিও দিছিলাম, আপলোড করছিলা, যেটার মাঝে আছে অটিজমের কয়েকটা সিমটম, যেগুলা তাই মেবি আই গেস 45 or 50, জানি না আমি এক্স্যাক্টলি কতটা আছিল, বা এর মাঝে আমি ম্যাচ করার চেষ্টা করছি যে আমার বাচ্চার লোকে কয়টা ম্যাচ হয়। সো এই সময় আমি অলমোস্ট সবগুলাও আমি আমার আমার বাচ্চার মাঝে আমি দেখতাম পারছি যে এগুলা তাই চেষ্টা হইছেন, এগুলা তাই মাঝে আছিল। আমি আমার সাহসে দিছি না, আমি জানি না কি তার লাগে, আমি এই সময় সাহসে দিছি না যে আমি তার লগে কন্টাক্ট করতাম যে আসলে কি তা অটিজমের কোনো ট্রিটমেন্ট আসেনি, কোনো মেডিসিন আসেনি। নর্মালি তো আমরা জানি যে এই দেশের আমি ডাক্তারের লোকে কন্টাক্ট করছি, স্পিচ থেরাপির লোকে কন্টাক্ট করছি, তারা যেন কইছে এটার কোনো মেডিসিন নাই। সো তুমি হয়তো বা থেরাপি দিলে কিছুটা হয়তো বা ইমপ্রুভ করবো, বাট অটিজমের কোনো ট্রিটমেন্ট নাই। আহ এর লাগে হয়তো বা আমার মনে আগ দিছি না, আমি অনস্টপ করে লাইছি, আমি শেয়ার করছিলাম আমার বাইর লগে, বাট আমি জানি না, আমি সাহসে দিছি না যে আমি তার লগে কন্টাক্ট করতাম। ওলা হান্স গেল, আহ তাই আসলে 4 বছর পর্যন্ত নন ভার্বাল আসলাম, টোটালি তাই মাতিতা না। 4 বছর পর কি কিছুটা ভার্বাল হয়েছেন, লাইক কপি করতে পারতা তাই। এরপর তাকি আমি হঠাৎ একদিন 2025-ও মার্চ মাসও আমার বই নিয়ে একটা ভিডিও শেয়ার করছিলা। আমরা সিলেটি বাই ইংল্যান্ডের আছেন তখন মেবি তাই নলা কইছেন যে তানোর বাচ্চার ওলান ইমপ্রুভ হয়েছে। তারা স্কুল থেকে কল দিয়া মিটিং করিয়া তারা হয়েছে যে তানোর বাচ্চা ওলান ওলান হঠাৎ করে ইমপ্রুভ করে লাইছে, একটা রিজন কিতা। ও তাই যেন তানোর জার্নিটা শেয়ার করছেন। আমি জানি না ওই সময় আমার সাডেনলি মনে হয়েছে যে না, আমি আর ওয়েট করতাম না, আমি আইসকেও কন্ট্যাক্ট করতাম আর ওখানেও কন্ট্যাক্ট করতাম। তো আমি যে লাম্পা একটা মেসেজ বাইরে সেন্ড করছি যে আমার বাচ্চার সমস্যা দিয়া করিয়া। তো হুম, ভাই জানি না, আমি লগালগ সেন্ড করছেন, সেন্ড করিয়া তাই ফুরিয়েও মনে হয় আমার কল ব্যাক করছেন যে না, তান আমার ফুরির ডিটেলস জানার লাগে। আমি তার লোকে সপ্তাহ শেয়ার করছি আমার ফুরির ডিটেলস, আমার কিতা প্রবলেম না প্রবলেম, তাই না সপ্তাহ শুনছেন শুনিয়া তারপরে আমারে সাজেস্ট করছেন যে আমি কিতা করতাম না করতাম, কিলা হুম, করতাম না করতাম। আহ, তাই না আমারে 2 সপ্তাহের ভিতরে আমারে মেডিসিন দিছেন, আর কোন জিনিস খাওয়াইতাম কোন জিনিস খাওয়াইতাম না, কিলান খাওয়াইতাম না খাওয়াইতাম সপ্তাহ সব সময় ইনস্ট্রাকশন দেওয়া থাকতা। ইভেন হুম, প্রত্যেক উইকলি আমার তানোর লোকে আমার কন্টাক্ট থাকতো, আমার কোনো কিছু ইয়ারলেও আমি আগে তাদের মেসেজ দিতাম বা ফোন দিতাম। সো থ্যাংক ইউ সো মাচ যেন আমার আমার আমি অসহায় রে আমার বাচ্চারে অতটা হেল্প করার লাগিয়া। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা হবো পার্সোনালি যে আমার অতটা হেল্প করছেন আপনি। আর আল্লাহর কাছেও শুক্রিয়া যে আমার পুরি এখন কু আলহামদুলিল্লাহ
তাই যথেষ্ট ইমপ্রুভ করছেন তানোর সব আহ, তানোর কিনটা নিডস তাই কিতা লাগে না লাগে সব কিছু কইতে পারতা যে সময় 2024-25 যে আম, ঔষধ মেডিসিন শুরু করার আগে যে তাই গেস্টারিজ করতা পয়েন্ট হুম, আউট করিয়া হইতা তাই কিচ্ছু কইতে পারতা না এখন আলহামদুলিল্লাহ তাই ফুল সেন্টেন্স মারতে পারেন তান হোমওয়ার্ক করতে পারেন তার নাম লিখতে পারেন তাই হুম, বই দেখিয়া তাই ডিসক্রাইব করতে পারেন তাই কিতা দেখরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর তার কনস্টিপেশনের প্রবলেমও আলহামদুলিল্লাহ কমছে আই কন্টাক্টও বাড়ছে তাই রেসপন্স করেন এখন তাই হুম, কমিউনিকেশন আলহামদুলিল্লাহ তার এখন ফ্রেন্ডাই নইছেন লাস্ট উইক আমি তাদের স্কুল মিটিং গেছিলাম তো তারা হইল যে তাই আলহামদুলিল্লাহ তাই সপ্তাহ ইমপ্রুভ করে ইভেন তাই মেতো আলহামদুলিল্লাহ ইংলিশ তাকি তাই মেতো হুম, হুম। বালা তাই বালা করে তাই জানে কাউন্ট করা তাই জানে ওয়ার্ড কিলান লেখেন বা ওয়ার্ড কিলান স্পেল করেন আলহামদুলিল্লাহ তাই সপ্তাহ ইমপ্রুভ করে জি। আর কোনো সাইড এফেক্ট দেখেছেন কিনা? জি না আমার ফুরির এখনো পর্যন্ত আমি অলমোস্ট 1 বছর উপরে গেছে উম, আমি মেডিসিন নেওয়া শুরু করছি যে আমার কোনো সাইড এফেক্ট দেখালাম না পাইছি না এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ উম, এখন আহ কেমন স্বাভাবিক জীবনে যদি বলেন কতটুকু, মানে সে আহ, আপনার আগে যখন আহ, আহ, স্কুলে বলার পর থেকে আর আজকে যদি বলেন পার্থক্যটা আরো একটু যদি ক্লিয়ার করে বলেন। মেডিসিন নেওয়ার আগ আগে আমি ওয়ারিড আসলাম তার ফিউচার লইয়া হুম, হুম, টু বি অনেস্ট আমি টু মাচ ওয়ারিড আসলাম আমি যে আমার বাচ্চার লাইফ কিতা আছে আমার বাচ্চা কিলান তাই আমার ছাড়া কিছু করতে পারতো না আমার ছাড়া চলতে পারতো না আলহামদুলিল্লাহ এখন তার নিজের সেলফে সপ্তাহ করতে পারবে নিজের সেলফে কাপড় চেঞ্জ করা হুম, টয়লেটে হুম। যাওয়া তার ইভেন তার হোমওয়ার্ক আমার হেল্প লাগে না ইউনো That's তার তার brilliant. নিজের নিজের সেলফে নিজে হোমওয়ার্ক করিলাই Very good. আহ, Very good. এবং বাকি স্কুল থেকে কোনো কিছু বলেছে কিনা পরবর্তীতে আপনার যে ওই উন্নতিতে বা এই যে অবস্থা নিয়ে, স্কুল থেকে কোনো মন্তব্য যদি বলেন? হ্যাঁ স্কুল থেকে ওরা কন্টিনিউয়াসলি এই দেশের স্কুল ওলা হানজেন তারা প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দেয় যে প্রত্যেক দিন টিচার তোমার লোকে তাই কিতা করছে না করছে সবকিছু শেয়ার করে সো তাই একটা জিনিস বা তাই আগে কালারিং প্রপারলি করতে পারতে না এখন কালারিং ড্রয়িং সবকিছু তাই না আলহামদুলিল্লাহ তাই ইমপ্রুভ কররা তাই কররা তাই ডেইলি কতটা কাগজ লই আইবা তাই কালারিং করছেন তাই মাম্মি ড্রয়িং করছেন তাই তার নিজেরে ড্রয়িং করছেন ওলাহান লই আইবা আর তারা সব সময় অ্যাপ্রিসিয়েট করে যেন তাই ইমপ্রুভ করে আলহামদুলিল্লাহ Very good. আহ আর কোনো প্রশ্ন যদি আপনার থাকে, আপনি তো সবসময় অটিজম আম, গবেষক আমার বা অবশ্য সাথে যোগাযোগ আছে, তার সাথে যদি হ্যাঁ কোনো হ্যাঁ কিছু। আমার সব প্রশ্নের উত্তর আমি অলরেডি ফাইলাইছি এই যেহেতু আমি অতদিন ধরে এই জায়গাতে আছি Um, আমার একটা মাত্র ছোট কোয়েকশন okay. কোয়েকশনটা হইলো কি যেন আমার বাচ্চায় এখনো পর্যন্ত বাচ্চাই তো লাহান মাত্র এক বিবি বয়েস Okay. বিবি বয়েসটা কোনো চেঞ্জ করার কোনো উপায় আসেনি বা আপনি Okay. এটার কোনো আমার কিতা করলে আমি Yeah. ঠিক আছে, I'll definitely answer to this. যে ওইটা আমরা Okay. অটিজম গবেষক থেকে জানবো। আর আরেকটা বিষয় আপনার থেকে আমরা জানবো, সেটা হলো যে জানবো না, জাস্ট আপনার পরামর্শ যে আগামী 2 এপ্রিল তো জানেন যে অটিজম যে সচেতনতা বা অটিজম অ্যাওয়ারনেস ডে, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, সেই ডেকে সামনে রেখে যদি সারা বিশ্বে জানেন অগণিত শিশুরা এই এই অটিজম শিশু রয়েছে সারা বিশ্বে, তো এই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে অন্য অভিভাবকদের প্রতি আপনার, সেটা। অভিভাবকদের প্রতি একটা অনুরোধ থাকবো যে আপনারা সবসময় কাম থাকবা আপনার ধৈর্য হলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আপনার ধৈর্যটা না থাকে আপনি যদি বালা না থাকেন তাহলে আপনার অটিজম বাচ্চারে স্পেশাল বাচ্চারে আপনি স্পেশালিটি করতে পারতেন না তো সবসময় আপনি নিজের যত্ন রাখবা আপনি ধৈর্য রাখবা যে ইনশাল্লাহ আমার বাচ্চা ইমপ্রুভ করবো আর চেষ্টা করতে হইব
চেষ্টা মাস্ট বি লাইক আমরা যেন ছাড়ি দিছিলাম না, গিভ আপ করে দিছিলাম না। অটিজমের কোনো ঔষধ নাই, যেন আমরা অটিজমের কোনো ট্রিটমেন্ট নাই, যেন এটার কোনোভাবে আমরা ইয়ে করতাম পারতাম না, তারপরেও আমরা করছি। করার পরে তো ইমপ্রুভ করলাম, ইমপ্রুভ করেন, আমরা তো উদাহরণ। সো ভেরি চেষ্টা গুড। করো কাউ মেডিসিন নেওয়ার, চেষ্টা করো আপনারা থেরাপি দেওয়ার। আর আমি আগেও কইছি, আমরা খালি আমরা বাচ্চা শুধু স্পেশাল নাই, আমরাও স্পেশাল পেরেন্টস। সো ওটা ইম্পর্টেন্ট যেন আমরা সবসময় ইনশাল্লাহ আল্লাহ উপরে ভরসা রাখিয়া, নিজের উপরে ভরসা রাখিয়া, যেন যেটা করলে আপনার মনে হইব যেন আপনার বাচ্চার লাগি ভালো হইব। আমার মনে হয়েছে যে আমি বাইরে গেছে, জাহাঙ্গীর বাইরে গেছে গেলে আমার ভালো হইব, আমি গেছি আলহামদুলিল্লাহ। একটা আছে না নি, বিশ্বাসে মিলাই বস্তু থরকে বহুদূর। তো চমৎকার। ভেরি। ওটা ফলো করতে হইব ইনশাল্লাহ। আপনার বাচ্চা আর আপনারা লাগি আমার দোয়া থাকলো, আপনার স্পেশাল বাচ্চা তোর স্পেশাল মা বাপুর লাগে আমার দোয়া থাকলো সবসময়, যেন আল্লাহ আপনার ধৈর্য দেখা, আপনারা বাচ্চা তোর সুস্থতা দেখা। আর অবশ্যই আমার বাচ্চার লাগে আমার লাগে দোয়া করবা, যেন আমার বাচ্চারও আল্লাহ সুস্থ করিয়া দিলাই তা। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন, আমরা অনেক কিছু আপনার থেকে জেনেছি। আমরা এবার জানবো যে জনাব জাহাঙ্গীর কাছে, যে আপনি শুনেছেন তার কথা, এবং আপনি যে শুরু থেকে আজকে পর্যন্ত দিয়ে, এবং এই শিশুকে নিয়ে একটু বলেন। জি, থ্যাংক ইউ। আমি বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সব মা বাবা, সব প্যারেন্টস এবং সারা পৃথিবী থেকে যেখান থেকে এই অনুষ্ঠান সবাই শুনছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। usnnewsonline.com আমাকে গত 10 বছর ধরে যে সাপোর্ট দিচ্ছে, তার জন্য আপনাকে এবং usnonline.com-কে ধন্যবাদ। আমরা অনেক চমৎকার জার্নি করছি। আমার মনে আছে 18 অক্টোবর 2015, যখন আপনি মিলেনিয়াম টিভিতে আমার প্রথম ইন্টারভিউ নেন নিউ ইয়র্কে। ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ড আজ পর্যন্ত ইউ আর সাপোর্টিং দি কজ। ইটস এ ব্রিলিয়ান্ট, এবং আরও চমৎকার চমৎকার জিনিস আসছে। এই মা, ইট ইজ হার সেকেন্ড অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমরা কিন্তু বছরখানেক আগে তাকে একবার প্রোগ্রেস রিভিউ নিয়েছি। এবং আমাদের ধরুন স্ট্যাটিস্টিক্যালি যে কোনো বিজ্ঞানভিত্তিক চিকিৎসা বা যে কোনো জিনিসকে রিকনফার্ম করতে হয়, ভ্যালিডেশন করতে হয়। তো সেটা আমরা এই আম, আহ, চিকিৎসা শাস্ত্রে আমরা যেটাকে বলি ডাবল ব্লাইন্ডেড স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। তো আমি গরিব একজন হোমিওপ্যাথিক ডাক্তার। এগুলি করতে মিলিয়ন মিলিয়ন ডলার্স লাগে, পাউন্ড লাগে, এবং সারা পৃথিবীব্যাপী আহ, আহ, বিভিন্ন এথনিক, বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ধরনের পপুলেশনকে ইনভলভ করতে হয়। তো ওই ক্ষমতা আমার নেই। তো যার মধ্যে আমি প্রায় বেশ কিছু মা বাবাদের কাছে পৌঁছেছি, এবং সবারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার মধ্যে 54 জনকে আমরা এখানে প্রেজেন্ট করেছি। দ্যাটস এ গুড নাম্বার অফ স্যাম্পলস, দ্যাটস এ ভেরি গুড নাম্বার অফ স্যাম্পলস। কিন্তু রিকনফার্ম করার, ভ্যালিডেশন করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আমি আনবো, হ্যাভ এনাফ ডেটা টু সাপোর্ট মাই এই আমাদের চিকিৎসাকে। কিন্তু এটার সবচেয়ে আধুনিকতম যে এই যে এমআরএনএ, কোভিড বা আদার যে কোনো ডটস বের হয় মেডিকেল সায়েন্সে, সেগুলি কিন্তু ঘটনা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশন থ্রু ডাবল ব্লাইন্ডেড স্টাডি। তো সেইটা আমার পক্ষে কবে করা সম্ভব হবে? অর্থনৈতিক, টাকা পয়সার ব্যাপার। কারণ আমি একটা বাচ্চার জন্য এখন যে খরচটা নেই, তার চেয়ে ডাবল খরচ নিলেও আমি এটা পারবো না। ফলে এটা একটা ম্যাসিভ, আমি জীবনেও করতে পারবো কিনা। কিন্তু আমি জেনারেলি আমি যে ডেসক্রিপটিভ, ন্যারেটিভ এবং সিম্পল স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল টেস্টিংয়ের মধ্যে দিয়ে কিছু হাইপোথিসিস আমি টেস্ট করে সামনে আনবো। তো দিস মাদার ইজ দি ফার্স্ট ক্যান্ডিডেট যিনি সেকেন্ড টাইম আমাদের সামনে এসে, এবং আমি তার ডেভেলপমেন্ট বলছি বিফোর ট্রিটমেন্ট বিগিনিং। এটা হচ্ছে 8/12/2025, না 8/12 না, এটা হচ্ছে তার থেকে 6 মাস আগে আর কি, অর্থাৎ ধরেন যে জুন 2025।
তার থেকে আজ মধ্যে উনি কিন্তু 1 বছরের মধ্যে একবার এসছেন। তখন আগে ছিল সমস্ত কিছুতে 10% অ্যান্ড বিলো তার ডেভেলপমেন্ট, আই কন্ট্যাক্ট 10% আর বিলো, ওয়ার্ডস 10% আর বিলো, কিছুই বলতে পারতাম সেভাবে, অ্যাফেকশন, নেম রেসপন্স 10% অ্যান্ড বিলো, ইনস্ট্রাকশন টেকিং 10% অ্যান্ড বিলো, ইন্টেলিজেন্স 10% আর বিলো। এই 5টা প্যারামিটার আমি আনি আর 10টা প্যারামিটার আমি চেক করি, অ্যান্ড ইটস এ কাইন্ড অফ রোলিং ওয়েভ ডেভেলপমেন্ট। মানে ধরেন এই যে আমি আপনি কথা বলতেছি, আমি মায়েরা কথা বলতেছি, সিম্পল কথা এটা বলি, এটা আপনারা ইংল্যান্ডে বসে বা নিউ ইয়র্কে বসে বা বাংলাদেশে বসে শুনছেন, শোনার সাথে সাথে এটার একটা নিউরন ফায়ার হচ্ছে। এই ফায়ারিং অফ দি নিউরন, এটা হচ্ছে আই ওয়ান্ট আমি ডিসকাস পরে করব, ইয়ে নেই আমাদের নাদিয়া তারিক, শি হ্যাড এ ভেরি গুড কোশ্চেন। তো যেটা হচ্ছে যে আহ, সেখান থেকে আপনার একটা প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পরে একটা কাউন্টার কোশ্চেন আপনি তৈরি করছেন, কথা, সেই কথাটা কগনিটিভ মেকানিজমে বুদ্ধি করে আমার সামনে এই যে মাগুলি প্লেস করছে। তো দিস ইজ হ্যাপেনিং ইন বিলিয়ন্থ অফ এ সেকেন্ড। এখন খেয়াল করেন যে এই প্রসেসের মধ্যে ঢুকে এটাকে চিকিৎসা করা আধুনিক বিজ্ঞানে এখনো চেষ্টা করতেছে। আই এম ভেরি হ্যাপি উইথ দি প্রোগ্রেস। আমি আধুনিক বিজ্ঞানের সাথে অ্যালাইনমেন্ট করে আমি একটা পেপারও বের করে ফেলবো দ্রুত ক্রিপ্টোজেনিক অটিজমের উপরে। তো সেটা হচ্ছে কি, ফার্স্ট ইনস্টান্সে, ফার্স্ট টাইম 6 to 8 মান্থসের মধ্যে ওই বাচ্চাটি, আমাদের মিসেস নাদিয়া আলমের, উনি আই কন্ট্যাক্টে 65% ওঠে, ওয়ার্ডে 70%, অ্যাফেকশন অ্যান্ড নেম রেসপন্স 70%, ইনস্ট্রাকশন টেকিং এ 90%, অ্যান্ড অল আদার ফাইন অ্যান্ড গ্রস মোটরে 70%। এই ডেভেলপমেন্টটা ঘটে। আজকে আমি এভরি মোমেন্ট ইটস এ রোলিং ওয়েভ রিভিউ। ওনারা যেমন আমাকে কথা বলছেন, আমি কিন্তু আই এম টার্নিং দিস ইজ এ ভেরি ফাস্ট মুভিং ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে আই এম ক্যাপচারিং। প্রত্যেকটা বাচ্চার আমি ক্যাপচার করছি, এবং দ্যাট ইজ শোয়িং মি আজকে পর্যন্ত আই কন্ট্যাক্ট 85 to 90%, হুইচ ইজ দি ম্যাক্সিমাম আই ক্যান গো। এটাকে আমরা একটা কথা, কারেকশন ফর এভরিবডি, আমরা অটিজমের উন্নতি করতে পারি, অ্যাবসলিউট কিওর সম্ভব না, বাট দিস চাইল্ড ইজ অ্যাচিভিং ম্যাক্সিমাম। একটা প্রবলেম বলেছে, ওইটা আশা করি আমরা ভালো কাম করতে পারবো, বেবি ভয়েস, তার কারণ আমি ব্যাখ্যা করব। সো প্লিজ রিমাইন্ড মি অ্যান্ড ট্রাই টু স্টে। ওয়ার্ডে এখন ভোকাবুলারিতে ও 80%, পড়াশোনা করতে পারছে, হোমওয়ার্ক করতে পারছে ইন্ডিপেন্ডেন্টলি, ইনস্ট্রাকশন টেকিং 90%, অ্যাফেকশন 90%, গ্রস অ্যান্ড ফাইন মোটর 80%। ফলে বলতে গেলে আমার টার্গেট 80 to 90% থাকে, আর তারপরে সেটা যেন সাস্টেইন করে লাইফ লং। ব্যাপার হচ্ছে যে উন্নতি হয়ে গেল, তো সেই বিষয়টা আমি খুব গুরুত্বপূর্ণ এবং আলোচনা করব আফটার উই হ্যাভ অল দি ইয়ে। আপনি একটা প্রশ্ন করবেন, আপনাকে আমি এটা দিয়েছি, আর অন্য মায়েদের আর যা যা প্রশ্ন করবেন। তো আমাদের ইয়ে নাদিয়া তারিখ শুনছে কিনা। তো আমার থ্যাঙ্কস টু দিস মাম, টোটাল ডেডিকেশন, তার লিমিটেশনস আছে, বাট শি ইজ ওয়ার্কিং হার্ড টু মে অ্যাচিভ দি গোল, অ্যান্ড শি ইজ দেয়ার। আমি আপনাদের মানে আমি সত্যি আই এম ভেরি মাচ অ্যামেজড উইথ দি ডেডিকেশন অ্যান্ড পারসিভিয়ারেন্স অফ দিস মাদার, মিসেস নাদিয়া আলম, এবং আই উইশ আর এভরি ওয়েল। জি। এবং আমার বিশ্বাস তার বাচ্চাটা সর্বোচ্চ জায়গায় যাবে, কিন্তু ওই জায়গা থেকে ধরে রাখতে হবে, ওই জায়গাটা থেকে ধরে রাখতে হবে। দ্যাট ইজ দ্য স্ট্রাগল ফর এভরি প্যারেন্ট। কারণ আমরা ম্যাজিক্যালি কিছু করছি না, ফ্লুকে কিছু করছি না, ইটস অল সায়েন্স, অ্যান্ড দে উইল বি ভ্যালিডেটেড। দি ফান্ডামেন্টাল ইস্যু ইজ এ রোলিং ওয়েভ ক্যাপচার। 4টা জিনিস আমি করছি, একটা হচ্ছে ট্রেন্ডিং, একটা হচ্ছে রেডার ক্যাপচার থ্রু এ প্র্যাকটিক্যাল রেডার, অ্যান্ড দ্যাট ইজ মুভিং। আমি আসলে বাচ্চাদের মাথার মধ্যে হাঁটতে পারি ওই এই রেডারটা সহ। 10টা এরিয়াতে আমি করছি, আর আই ব্রিং দ্যাট ইন মাই পাবলিকেশনস, এবং প্রত্যেকটা বাচ্চার
আর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট করার জন্য আই নিড 70 স্যাম্পলস। আমি এভাবে আরো কিছুদিন যাব এবং তারপরে আমরা সেটাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সহ পাবলিকেশন আনবো। সো অল জি ক্রেডিট গোস টু দি mothers and fathers, the parents, and they are the fighter. My hats off to them. প্রত্যেকের ক্ষেত্র থেকে করছেন। আমরা অ্যামেজিং কিছু কথাবার্তা শুনবো নাদিয়া তারিকের জি কাছ জি থেকে। আবারও আপনার কাছে আসবো, জি, আমরা আবার থ্যাংক যাবো। ইউ। বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত হয়েছেন শিশুর মা রুকসানা হক, আপনি বলবেন যে ওই যে কখন কিভাবে যে আপনি বুঝতে পারলেন যে আপনার শিশুটির মধ্যে এই সমস্যাটা, তো জানার পর কি কি করলেন, করার পর আজকে পর্যন্ত জনাব জাহাঙ্গীরের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন, একটু বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার বিয়ে হয়েছে 13 বছর, বাট আমি কনসিভ করেছি 8 বছর পরে। প্রেগনেন্সিটা একটা স্ট্রাগল ছিল আমার। সিস্ট ছিল, এটার কারণে আমি ল্যাপ্রোস্কোপি করেছিলাম। তার 11 মান্থের মাথায় আমি কনসিভ করেছি। ওর হয়েছিল অ্যাকচুয়ালি অনেক, মানে ওয়েটটা অনেক কম ছিল। আর হওয়ার পরে ওর ম্যাসিভ জন্ডিসেও আক্রান্ত ছিল। ও দীর্ঘ 6 দিন এনআইসিইউ তে ছিল। এবং পরে অ্যাকচুয়ালি ওর ঘুম এত কম ছিল একদম জন্ম থেকে শুরু করে। ও মানে 3-4 ঘন্টার বেশি ও তেমন ঘুমাতোই না, মানে খুবই ঘুম কম ছিল। আর আমাকে ছাড়া ও আসলে কারো কাছে থাকতে চাইতো না 5-7 মিনিটের বেশি। আদারওয়াইজ অনেক সমস্যা ছিল, যেমন আমি ওকে যতবারই ওর প্রবলেম হয়েছে শরীরে, আমি ওকে যতবারই ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, কখনো ডক্টর অ্যাকচুয়ালি ওকে টাচ করে দেখতে পারতো না, মানে এত কান্নাকাটিও করতো। জাস্ট হুম ওকে দেখেই ওকে আসলে মেডিসিন দেওয়া হতো। তো আমি ভাবতেছিলাম যে ঠিক হয়ে যাবে এরকম করতে করতে। মানে যখন একটু বড় হতে থাকলো, কিন্তু দেখলাম যে না, অ্যাকচুয়ালি ও কাউকেই মানে তেমন ওর কাছে আসতে দিতে চাচ্ছে না। আমাদের বাসায় অ্যাকচুয়ালি অনেক মানুষ, বাট ও কারো কাছে যেতে চাচ্ছে না, মানে কারো কাছে যেতে চাইতো না। ওকে যদি আমরা পার্কে বা অন্য কোথাও নিয়ে যেতাম, ওখানে ও কমফোর্টেবল ছিল না, চিৎকার হুম করতো। মানে আমাদের পরিচিত কিছু মুখ ছাড়া ও যাদেরকেই দেখতো খুব রিয়াক্ট করতো আর কি। আমরা হুম হুম, এমন অনেকবার এমন পরিস্থিতির শিকার হয়েছি যে আমাদের বাসায় গেস্ট আসলে এম্বারেস ফিল করতেছিল যে আসলে বাচ্চাটাকে আমরা কষ্ট দিচ্ছি, এমন ধরনের আর কি। এরকম। তা আমরা ভাবতেছিলাম যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বাস ঠিক হচ্ছিল না। ও মানে ক্রলিং থেকে শুরু করে সবকিছুই মানে দেরি। নর্মালি স্বাভাবিক বাচ্চাদের যখন হয় তার থেকে অনেকটা দেরি করে ওর হয়েছে। যাই হোক, যখন এরকম মানে 2-2.5 বছর হবে সম্ভবত, তখন ওর একবার ঠান্ডা লেগেছে। ওকে আমরা যে ডক্টর মানে জন্মলগ্ন থেকে দেখাই, ওনার কাছে আমরা গিয়েছি ওকে নিয়ে। তা উনি আমাদেরকে হঠাৎ করে ওর বিহেভিয়ার দেখে বললো যে আমি আপনাদেরকে একটা মানে অনির্দিষ্ট বলা যেতে পারে যে আপনি একটু ওনাকে একটু দেখেন তো, কারণ ওর বিহেভটা একটু ব্যতিক্রম। তখন আমরা ওনার কাছে গিয়েছি, তখন উনি আমাদের ওনাকে খুলে বললাম। তো তখন তিনি আমাদেরকে বলল যে উনি অ্যাকচুয়ালি একজন সাইকোলজিস্টের কাছে আমাদেরকে রেফার করেছেন। বললো যে আপনি একটু ওনার কাছে যান, আপনি একটু ওর মানে ওর মেন্টাল গ্রোথটা কতটুকু এটা একটু চেক করেন। আর সাথে সাথে উনি আমাদেরকে 2টা মেডিসিনও দিল। আমি প্রায় 7 দিন মেডিসিন খাওয়ালাম, তারপর দেখলাম যে ওর ঘুম অনেক বেড়ে গেছে। মাশাল্লাহ, আমি তো খুব খুশি হলাম যে না, ওর ঘুমাচ্ছে, তার মানে মনে হয় যে ওর ভালো লাগছে। সু- সুন্দর একটা ঘুমের রুটিন হয়ে গেল ওর। খাওয়া দাওয়ার এমনি কম, ওটা নিয়ে আমি তো চিন্তিত ছিলাম না, মনে হুম, করতেছিলাম যে টাইমের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তারপর এর মধ্যেই মানে আমার হাজবেন্ডের যে যাই হোক, তারপর সাইকোলজিস্টের কাছে নেওয়ার পরে ওর একটা চেক আপ উনি করিয়ে উনি আমাদেরকে বললো যে ওর বয়স আসলে 4, বাট ওর মেন্টাল গ্রোথ হয়েছে 2 বছরের মতো আর কি। 2 বছর পিছিয়ে গেছে ও। ওর কথাটা ওরকম স্পষ্ট না। মানুষ দেখলে এরকম মানে খুবই মনে হচ্ছে যে ওর পেইন হচ্ছে, এরকম বিহেভ করতো। এই জন্য আমরা আসলে ভয়ে মানুষের কাছে যেতেও চেতাম না, এরকম আর কি। তারপর একদিন আমার হাজবেন্ড ওনার ফ্রেন্ডের সাথে, যিনি সুইডেনে থাকেন, ওনার সাথে এইসব বিষয়ে কথা বলতে বলতে উনি জাহাঙ্গীর স্যারের নামটা সাজেস্ট করলেন এবং বললেন যে তোমরা একটু যোগাযোগ করে দেখো। তারপরে আমার হাজবেন্ড যোগাযোগ করলেন ওনার সাথে। উনি মানে কিছু মানে আমার ছেলে সম্পর্কে জানতে চাইলেন, তারপর মানে ওর অবস্থা জানতে চাইলেন। আমরা ওইরকম ভাবে আর কি কারেক্ট করলাম যে
কি কি ওর সমস্যা বা ও কতটুকু মানে ওর ঘুমটুক উনি সবকিছু জানতে চাইলেন। হুম, এরপরে উনি আমাদেরকে বললেন যে না, আপনার ছেলে যতটুকু সমস্যা এতটুকু থেকে তার ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে, আপনারা আল্লাহকে ডাকেন আর ট্রাই করেন। তারপর থেকে আমরা আর কি অ্যাকচুয়ালি কিছুদিনের মধ্যে প্রায় মাসখানেকের মধ্যে আমরা মেডিসিন পেয়ে গেলাম, তখন আমরা স্টার্ট করলাম। এরপর থেকে আর কি স্যারের সাথে আমাদের জার্নি শুরু। ওর খাবার দাবার উনি বেশ কিছুটা যেটা কন্ট্রোল করতে বললেন, আমি এটা কন্ট্রোল করার ট্রাই করলাম। আর উনি বললেন যে মানে বাচ্চাদের সাথে মিশানোর জন্য তারপর ওকে আমি প্রি স্কুলে দিলাম। ওষুধ তো নিয়মিত খাওয়াচ্ছিলামই। তারপর থেকে আলহামদুলিল্লাহ ও আগে থেকে অনেকটাই রিকভারি করেছে। এখন আলহামদুলিল্লাহ মানে মানুষের সাথে মেশা, স্কুলে যাওয়া, ওই নাদিয়া আপুর ছেলের মতো এতটা আর কি হয়নি, মানে এখন হোমওয়ার্ক নিজে করতে পারছে না। বাট আলহামদুলিল্লাহ ওর রিকভারিতে আমরা সন্তুষ্ট। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যে কোনো সাইড এফেক্ট দেখেছেন কিনা ওষুধের? না, আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট হয়নি, আলহামদুলিল্লাহ এর কোনো সাইড এফেক্ট হয়নি। ও ভালোই আছে, ওষুধ খাচ্ছে, ভালোই আছে। জাস্ট সিম্পল ঠান্ডা কাশি, এটা তো আমাদের আবহাওয়ার কারণে লাগতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আদারওয়াইজ আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট নেই। আর ওষুধ এবং অন্যান্য খাবারের বিষয়ে কোনো সমস্যা দেখেছেন কিনা, বা ওষুধ খেতে চায় কিনা বাচ্চাটা, কি এই ধরনের কোনো সমস্যা? খাবারের বিষয়ে অ্যাকচুয়ালি ওইটা ও ছোট থেকেই, হুম, ছোট থেকে না, আলহামদুলিল্লাহ ওষুধের কারণে আমি মনে করছি কোনো সাইড এফেক্ট নাই। আলহামদুলিল্লাহ এটাতে ওর কোনো প্রবলেম নাই। মাঝে মাঝে খাবার দাবার নিয়ে একটু ঝামেলা করে, এটাই আর কি। আলহামদুলিল্লাহ ও ভালো আছে এখন, আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন আপনার যদি থাকে? না না, প্রশ্ন নাই। আহ আল্লাহকে শুকরিয়া জানাতে চাই, তারকে কৃতজ্ঞতা জানাতে চাই। অ্যাকচুয়ালি আমাদেরকে থ্রু আউট দ্য জার্নি অনেক হেল্প করেছে, যেহেতু আমাদের বাচ্চা তো সবই সমান, তারপরে অনেক বছর পরে আমরা ওকে আল্লাহর কাছে পেয়েছি, এই জন্য অনেক সাধের ও বাচ্চা। আর ওকে নিয়ে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, মানে আমার তো মন মানসিকতা ভালোই থাকতো না, যে ও কোথাও যাচ্ছে না, কারোর সাথে মিশছে না, অনেক কান্নাকাটি করতেছে, এগুলো নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। জিমা নাইমেতে নিয়ে যাও, খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। বাট এখন আমরাও ভালো আছি, ও ভালো আছে, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি ইনশাআল্লাহ ভালোই থাকবে। আল্লাহ ওকে ভালো রাখুক। আর স্যারের জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ। এবং যদি বিশ্ব অটিজম দিবসকে সামনে রেখে, অটিজম অ্যাওয়ারনেস ডে সামনে, সারা বিশ্ববাসী যারা এই অটিজমে আক্রান্ত মা বাবারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এটাই বলবো, ওই যে নাদিয়া আপু যেটা বললো সেটাই। অ্যাকচুয়ালি নাদিয়া আপু বলবো অনেক ব্রেভ, ওনার অনেক ধৈর্য, কিন্তু আমি আসলে খুবই আপসেট হয়ে যেতাম, মানে খুবই আপসেট হয়ে যেতাম। মানে আমি একরকম, ওকে যখন আমি ফার্স্ট প্রি স্কুলে দিলাম, দেখলাম যে না, ওর তো কমিউনিকেশন এমন নাই বললেই চলে। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় হচ্ছে যে বাহিরের দেশে যেরকম মানে টিচারদের সাথে বাচ্চারা কমিউনিকেট করে, অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং আমাদের দেশে এরকম না। আমাদেরকেই বেশি আসলে পরিশ্রমটা করতে হয়। আমার ওর বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ব্যতিক্রম ধর্মী একজন মানুষ। শুধু আমি না, ওর বাবা ওকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছে। ওনার নিজের কাজের বাইরে উনি ছেলের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় বের করেছে, ওকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া, এসব কিছু। আর আমাকে সবসময় সান্ত্বনা দিচ্ছে যে তুমি আল্লাহর উপর ভরসা রাখো, স্যার তো ওষুধ দিচ্ছে, তুমি ঠিক হয়ে যাবে বাচ্চা, আলহামদুলিল্লাহ। এবং আমি উইদিন 3 মান্থস এর মধ্যে আমি মোটামুটি এটার একটা আউটকাম আমি পাচ্ছিলাম। পরে আমি নিজেকে শান্ত করলাম। ধৈর্য ধরতে হবে, এটাই বলতে চাই, ধৈর্য ধরতে হবে। এটা আসলে মনে হয় কোনো বিকল্প নাই। আর এটাই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে সব ঠিক হবে। আর উনি যে ওষুধগুলো দিচ্ছেন এগুলা স্ট্রিক্টলি ফলো করতে হবে, মানে মিস না করাটাই ভালো। মানে যথাসম্ভব এটাকে ফলো করতে হবে। মানে আমি এক বেলা খেলাম, আরেক বেলা খেলাম না, বা 2 দিন দিলাম না, পরে আবার দিলাম, এটা মনে হয় করা যাবে না। এটা খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে প্রেসক্রিপশনটা। আর আপডেটের জন্য তো উনি রইলই, উনি তো যে কোনো ধরনের সমস্যাতে আমরা ওনাকে কন্ট্যাক্ট করলে উনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের পাশেই থাকেন, আমাদেরকে যে কোনো সমস্যার বিষয়ে আর কি। যেমন আমার ছেলের রিসেন্ট কাশির সমস্যা হচ্ছে, আমি আসলে ওনাকে বলছিলাম না যে এত সিম্পল বিষয়ে ওনাকে ডিস্টার্ব করবো, বাট উনি আমাকে জিজ্ঞেস করলো কি অবস্থা, আমি বললাম স্যার ওর তো কাশি। উনি একটু বললো যে তুমি তাহলে কেন আমাকে তোমরা বলো না, আপনারা কেন আমাকে জানান না, আপনারা তো জানানো উচিত। মানে উনি আরো জানতে চাইলেন আমাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আর আমি সবাইকে বলবো যে ধৈর্য ধরবেন আপনারা, ধৈর্য ছাড়া তো আসলে হবে না, সময় লাগবে, একটু টাইম নিয়ে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটার সমাধান হবে ইনশাআল্লাহ। ধৈর্য হারা না হয়ে সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর কি। ওই যে স্কুল থেকে যে বিষয়টা যদি একটু বলতেন, স্কুলে এখানে
বিভিন্ন দেশে, বাংলাদেশের বাইরে স্কুলগুলো, বিশেষ করে উন্নত দেশগুলো স্কুলে যে শিশুদের প্রতি যেভাবে জি, এটা কমন, ফ্যাক্ট। এটা আপনার সাথে এমন স্কুল থেকে কোনো কিছু কমিউনিকেট করা হয়েছিল কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমি যখন জাহাঙ্গীর স্যারের সাথে আমার মানে কথা হলো, তারপরে আমার হাজবেন্ড মানে চিন্তা করলো যে ওকে প্রি স্কুলে দিবে। আমি অ্যাকচুয়ালি এতটুকু ওর বয়স, আমি 4টা স্কুল চেঞ্জ করছি আসলে। কিভাবে, আমি যখন প্রি স্কুলে ওকে নিয়ে গেছি, ও মানে অনেক স্কুলে তো এটা এলাউই না, মানে এটাকে ওনারা ওয়ান কাইন্ড অফ ভায়োলেন্সের মধ্যে আসলে ফেলে দেয়। যে মানে টিচাররা যে আসলে ওর সাথে একটু মিশবে বা ওকে একটু টাইম দিবে, অ্যাকচুয়ালি ওই টাইমটা ওনারা এইভাবে দেয় না, এটা আসলে ফ্যাক্ট। হয়তোবা যদি বাংলাদেশে আরো লোকজন থাকে হয়তো আমার সাথে এগ্রি করবে যে ওরা ওই টাইমটা দেয় না। মানে যেমন আমার হাজবেন্ডের ফ্রেন্ড বা মানে উনি ছাড়াও আমি, আমার কিছু ফ্রেন্ড আছে দেশের বাইরে, ওদের সাথে যখন আমি কথা বলি, ওনারা বলে যে ওরা প্রি স্কুলিংটা এত সুন্দর করে করে। অ্যাকচুয়ালি এখানে স্টার্টিং থেকেই ওনারা পড়াশোনার একটা চাপ সৃষ্টি করার আসলে একটা ব্যাপার হয়ে যায় ওনাদের মধ্যে। যে মানে বাচ্চারা খেলবে পড়বে, এটাই তো আসলে সিস্টেম। বাইরের দেশে আমি তো মনে করি এটাকেই আসলে প্রাধান্য দেয় যে ওর আনুষঙ্গিক বিষয়গুলো ঠিক আছে নাকি, তারপরে ওরা আস্তে আস্তে ওদের স্টাডিটা স্টার্ট করবে। বাট এখানে এই টাইমটুকু তারা দিতে আসলে রাজি না। তারা প্রথমেই গেলেই জিজ্ঞেস করে আপনার বাচ্চা ভায়োলেন্ট কিনা। যদি বলি, মানে তারা এটা দেখার চেষ্টা করে যে সে কি কাউকে মারলো কিনা, কাউকে ধাক্কা দিল কিনা, কাউকে পুশ করলো কিনা, এরকম। আর খেয়ালও অ্যাকচুয়ালি ততটা রাখে নাই। আমি প্রায় 3টা স্কুল চেঞ্জ করছি আমার ছেলের জন্য। মানে ওরা, আমি দেখতেছিলাম যে ওকে আসলে ওইভাবে টাইম দিচ্ছে না, এই জন্য ও এখানে মন টিকাইতে পারতেছে না আর কি। এটাই। তারপরে আলহামদুলিল্লাহ একটা একটা বাবুলের নামে একটা স্কুল আমি পেলাম, ওই প্রি স্কুল, অ্যাকচুয়ালি ওটা প্লে গ্রাউন্ড, বাট সকালবেলা ওটা স্কুল, মানে স্কুল আর কি করে। ওখান থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা আউটকাম পেয়েছি। এখন আমি মোটামুটি ওকে আমি এখন নার্সারিতে দিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো, মানে আমি যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক কি ভালো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আরো যতটুকু আছে ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর আপনি ভরসা রাখছি ইনশাআল্লাহ। সবগুলো প্রাইভেট স্কুলে দিয়েছিলেন, তাই? জি, আমি আসলে প্রাইভেট নার্সারি তো প্রাইভেট স্কুলে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি সরকারি স্কুলে তো অ্যাকচুয়ালি পড়াশোনা ছাড়া তো নিবেই না, আমাদের এদিকে তো এরকমই। মানে ওইখানে 1 থেকে স্টার্ট হবে, প্লে গ্রুপ থেকে ওদের পড়াশোনা শুরু হবে এবং এক্সাম স্টার্ট হবে। আমি যেটা চাচ্ছিলাম না আমার ছেলের উপর এটা প্রভাব পড়ুক। ওকে আমি যতটুকু, মানে ওকে বিরক্ত ডিস্টার্ব না করে, ওকে মানে প্যারা না দিয়ে, ওর কাছ থেকে যতটুকু বের করা যায় পড়াশোনা আমি ততটুকুই করার চেষ্টা করেছি, মানে ওকে পুশ না করে। মানে খেলায় খেলায় মজার ছলে যতটুকু ও করতে চাইবে আর কি, মানে স্বেচ্ছা হুম। যতটুকু করতে চাইবে, আহ অতটুকু যতটুকু পারছে আমি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। অ্যাকচুয়ালি ওর কিছুই ছিল না, ওর আই কন্টাক্টও ছিল না, ওর স্পিচ ডিলে ছিল, ও সোশ্যাল এংজাইটি ছিল, ও কমিউনিকেশন গ্যাপ ছিল, মানে মোটামুটি সবই ছিল ওর সমস্যা। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ও বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, মানে আমরা ওর প্রোগ্রেস নিয়ে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। জি, যে আপনি যে স্কুলে এখন আপনার শিশুটি আছে, এই স্কুলে যখন দিয়েছিলেন আর বর্তমানে যদি বলেন, টিচারদের মধ্যে বা স্কুল থেকে কোনো কিছু আপনার? টিচারদের অ্যাকচুয়ালি, অনেস্টলি স্পিকিং, আমি টিচারদের অতটা আমি দেখতে পাইনি, বাট আলহামদুলিল্লাহ আমার ছেলে আগের চেয়ে প্রোগ্রেস করেছে। মানে আমার ছেলের প্রোগ্রেস দেখেছি, বাট টিচাররা ওই রকমই মানে আগে আগে অতটা। যেমন কোনো মন্তব্য করেছিল বা আপনাকে কোনো কিছু বলেছিল কিনা, বা এখন কোনো বলছে কিনা কিছু এই বিষয়টা? মানে আগে ওকে ওকে যখন প্রি স্কুলে দিয়েছিলাম, ওইটাও খেলার ছলে যতটুকু শিখেছে অতটুকুই, মানে বাট ওকে যে একটু মানে এক্সট্রা, যেমন বাইরের দেশে একটা বাচ্চাকে একটু এক্সট্রা টাইম দেয় হুম, টিচাররা, হুম। যে ও একটু স্পেশাল, তাহলে ওকে আমরা একটু বেশি, আমরা ওকে দিব, মানে ওকে আমরা বেশি খেয়াল রাখবো, ও টেক কেয়ার করবো। এখানে বিষয়টা এরকম না। এখানে আসলে টিচার, মানে আমি জাস্ট ওর টাইমটা পাস করার জন্য, ও আরো বাচ্চার সাথে মিশুক, এই জন্য ওকে আমি প্রি স্কুলে দিয়েছিলাম। বাট এটার থেকে যে ও অনেক কিছু শিখবে এটা আমি এক্সপেক্টও করি নাই, আর ও এটা শিখেও নাই। আমি যে যে জন্য দিয়েছিলাম যে ও আরো অনেক বাচ্চাদের সাথে মিশবে, ওর সোশ্যাল অ্যাংজাইটি দূর হবে, এটা আলহামদুলিল্লাহ হয়েছে। আমি এটাতে স্যাটিসফাইড। শেখানোর দায়িত্বটা এটা আমি নিয়ে নেবো, সমস্যা নাই। ওইটা আমি আস্তে আস্তে দেখবো, ওইটা আমি টিচারদের উপর ছাড়িও নাই, বা আমি এক্সপেক্টও করি নাই ওনাদের কাছ থেকে কিছু। যেটা আলহামদুলিল্লাহ বাকি আপুরা অনেক ভালো পাচ্ছে, দোয়া করি ওনাদের বাচ্চারা আরো অনেক অনেক ভালো করুক। আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। আপনি কোনো স্পেশাল স্কুলের সন্ধান পেয়েছিলেন কিনা? এই যে এই বিশ্বের বিভিন্ন দেশে, না, উন্নত আসলে দেশগুলোতে আছে, আপনাদের সেখানে কোনো রকম কোনো শুনেছেন কিনা, কোনো স্পেশাল স্কুল আছে কিনা? স্পেশাল বলতে মানে অ্যাকচুয়ালি অটিজম ভিত্তিক যে স্কুলগুলো আমাদের এখানে আছে, এগুলো অ্যাকচুয়ালি মানে পুরোপুরি অটিজম, মানে অটিজম ভিত্তিক বাচ্চাদের জন্য। ওরা আসলে মানে অল্প অটিজম, মানে যেমন আমাদের বাচ্চাদের যে প্রবলেম গুলো ছিল, এরা তো একেবারেই মানে অস্থির না, একেবারেই প্রতিবন্ধী না, যে মানে একটু ধাক্কাধাক্কি করা,
বা ঝামেলা করা বা চিৎকার করা এরকম ছিল না আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কোনো অটিজম স্কুলে ওকে দিইনি, আমি ওকে নর্মাল স্কুলে দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু ওর প্রবলেম গুলো ছিল যে ও কাউকে হার্ট করতো না, বাট ও মিশতো না, ও কাউকে হার্ট করতো না, আমাদের কাউকেই কখনো হার্ট করতো না, কিন্তু ও মানুষের সাথে মিশতে চাইতো না, এটাতে ওর সমস্যা ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে স্যারের ওষুধও খাওয়ানোর পর থেকে, ওকে প্রি স্কুলে দেওয়ার পর থেকে, আমরাও ওকে অনেক বেশি টাইম দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখনো ভালো, এখন আর এই অ্যাংজাইটি গুলো আর নাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর জি তথ্য ধন্যবাদ। দিয়েছেন, অনেক কিছু বলেছেন। এবার অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীর, আপনি বলবেন এই শিশুটিকে নিয়ে। Thank you. And another fighting mom. To speak you very frankly, আমরা ছেলেরা, আমি তো আসলে বলতে গেলে আমার উপরে আপনারা সবাই ক্ষেপে যাবেন, পুরুষ জাতির উপরে আমি খুব খাপ্পা। তো সেটা আমি পরে বলবো, কারণ তো ঘটনা হচ্ছে যে এই মায়েরাই আসলে সবটা করে। এই বাচ্চারা যে এদের কপাল সত্যিকারের ভালো, যারা এরকম এক একটা মা পেয়েছে, যারা প্রত্যেকের সাহেবরা নিশ্চয়ই হেল্পফুল, সাপোর্টিং এবং অনেক বেশি উদ্বিগ্ন, কিন্তু হয়তো তারা বিভিন্ন লিমিটেশনের কারণে বলতে পারে না, কিন্তু এই মাগুলো পাগল হয়ে যাচ্ছে। দে আর দি প্রিন্সিপাল ভিকটিমস। তো সেটা নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের নাদিয়া তারিকেরও অনেক প্রশ্ন আছে, ভেরি ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। তো এখন এই মাকে আমি কিছু বলার নেই। এই হচ্ছে ওই যে রেফারেন্সে আসলে আবার আবার সমস্যা হয়। ওদেরই এক বন্ধু সুইডেনে থাকে, ও বুয়েটের ছাত্র, আমিও বুয়েটের ছাত্র, আর বুয়েটের ছাত্র আর ডাক্তার সাহেব, এই মায়েরা আসলে আমার টেনশন বেড়ে যায়। তো কারণ এখানে তো এ পর্যন্ত যতগুলি বুয়েটের ছাত্রর বাচ্চা কাচ্চা এসছে সব কয়টা উন্নতি করেছে, আর ডাক্তার সাহেব যতগুলি এসছে তাদের 17টার মধ্যে 15টা বলবো ডান সুপার, 2টা বাচ্চা। তো এক ডাক্তার তো আমাকে সমানে গালাগালি দিতেছে, যাজ্ঞা সে দিতে থাকুক। তো আমি কোনো কিছুই করি না, কারণ দিস ইজ সায়েন্স, দিস ইজ স্ট্যাটিস্টিক্স। 100তে 100টা আমি রসগোল্লা তৈরি করতে পারবো না, দিয়ে একটা ভেঙে যাবে। বাট দেয়ার আর রিজনস, আমি রিজনস এক্সপ্লেইনও করি। তো গিভেন হার বেস্ট শট, এবং বাচ্চাটাও সাপোর্টিভ, বাচ্চার বাবা ওই সুইডেনের ওর বন্ধু সাইফুর, হি ওয়াজ সাপোজ টু বি হিয়ার, কিন্তু চীনে ট্যুরে, একটা বিজনেস ট্যুরে গেছে। বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল যে বাচ্চাটা সত্যিকারভাবে এগিয়েছে। কিছুই ছিল না, মাই তো বললো বিলো 5% ইন অল দি প্যারামিটার্স। আজকে আই কন্ট্যাক্ট তো 60% প্লাস। ইমোশন ওয়ার্ডে সে সবচেয়ে ভালো করেছে, 90% মা বাবা নাম্বার দিয়েছে, আমি 80% ধরছি। অ্যাফেকশন ইজ 70%, ইমোশনাল এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ 70%, অ্যান্ড ইনস্ট্রাকশন 70%। 8 থেকে 9 মাস চিকিৎসা চলছে, সুপারব। অ্যান্ড দিস বয় উইল রান আপ টু দি হিলস, যদি সব কিছু ঠিক থাকে। সেগুলি আমি কি কি ঠিক থাকতে হবে পরে বলছি। এই তো আমার অনেক ধন্যবাদ থাকলো এই মা বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আজকে এসে উপস্থিত হয়েছেন, এবং সবাইকে বলবো যে প্রত্যেক মাকে বলবো প্লিজ পারসিভিয়ার, বি ফোকাসড। আর বাবাদের তো বলার সাথে অনেক কিছু বকাবকি থাকে, যাই হোক সেটা সহ সবাইকে ধন্যবাদ। এই বাবাটা খুব ভালো করেছে, মাও খুব ভালো করেছে। থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ কন্টিনিউ আপনাকে টু অনেক ডু। ধন্যবাদ। থ্যাংক ইউ, অ্যান্ড ইউ আর ডুইং সুপার। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো জানবো আপনার কাছ থেকে। আমাদের সাথে রয়েছেন সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের আজ অন্যতম অতিথি নাদিয়া তারিক হক। তার শিশুটি শিক্ষণ নিচ্ছেন অটিজম গবেষক জাহাঙ্গীরের কাছ থেকে। তো আপনি যদি বলেন নাদিয়া হক, তো আপনার শিশু কখন যে অটিজমের বিষয়টা আপনি জানলেন, আপনার শিশুদের অটিজম জানার পর সেখানে কি করছিলেন, সেই বিষয়গুলো যদি একটু বলেন, এবং জনাব জাহাঙ্গীরের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন, হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যদি বিষয়টা একটু আমাদেরকে জানান। Acha, first tell me, can you hear me properly? So জি I'm জি, using the অবশ্যই। AirPods. Can you hear me? হুম Acha. হুম।
First of all, Shakhawat uncle as well as Jahangir uncle ke I want to thank them, for organizing এই পুরা জিনিসটা। আমি এর আগেরও কয়েকটা টক্স অ্যাটেন্ড করেছিলাম, মানে of course as a listener. I was not a participant there. And আজকেও আমি শুনলাম দুইটা অ্যামেজিং মাদারের কাহিনী। I just want to say, I just want to give my best regards to each and every one of you. And yeah, thank you for giving me the platform to talk. আমার বিয়ে হয়েছে almost আমার 14 years, and আমার 3 ছেলে। So আমার মেজো ছেলে is the one we are going to talk about. তো আমার প্রত্যেকটা ছেলেই C-section হয়েছে। So আমার মেজো ছেলে, he was actually born in Singapore, and he was born September 2018 and খুব ভালো প্রেগনেন্সি ছিল, and everything was fine, কোনো প্রবলেম ছিল না, very good APGAR scores, postpartum সবকিছুই খুব ভালো ছিল, and health and growth and milestones, you name it, সবকিছুই প্রপার ছিল। And আমরা actually কখনো in our wildest dream আমরা না আমাদের কোনো pediatrician, because ওর সব health checkup, everything was on time, and Singapore is very strict about this. So vaccines, everything was updated, কোনো problem আমরা face করি না for a very long time. ও 1 বছর হয়ে গেল, he reached his milestones, ও one word phase চলে গেল, and সবকিছু নেম করতে পারতো, সবকিছু বলতে পারতো, যখন one word এ যখন বাচ্চারা কথা বলে। And then one word থেকে ওইটা চললো, ওটা সময়ের সাথে সাথে ওই more and more ওর vocabulary repertoire যেটা, সেটা বাড়তে থাকলো। He could name everything, he could differentiate everything. তারপর ও যখন 1.5 বছর, around 1.5, তখন কোভিড শুরু হয়ে যায়। And Singapore, the COVID rules were ridiculous, and আমার overall as a family, we're a big family, basha helpers and everything, so we would be locked pretty much inside the house. So but he was doing fine. I think যখন almost 2 বছর cross করে গেল, by the time he was 2, he was moving to 2টা words, but ও প্রেফার করতো বেশি একটা ওয়ার্ডস এ কথা বলা, বা ওয়ার্ড এন্ড একটা ওয়ার্ড এন্ড জেস্টার ইউজ করে কথা বলা, সর্ট অফ লাইক দ্যাট। বাট আই কন্ট্যাক্ট ভালো ছিল না, ও খুব সাইড ওয়েজ করে তাকাতো, বা ওকে যদি খুব জোরে ডাকতাম, why aren't you listening to me, তখন he would look, বাট ও অ্যাভয়েড করতো, একটু সাইড করে এভাবে তাকানো পছন্দ করতো। But motor skills and other things were absolutely fine. আর affection খুব কম ছিল। So he was very affectionate towards his nannies and his brother, but for some reason he was not very affectionate towards me or even his dad. ও কিন্তু চিনতো সবাইকে, ওর anxiety ছিল না, he would not cry, but he was not like my other children, যে mommy all the time and mama's boy. No, he wasn't like that. ও একটু self directed ছিল and একটু নিজের মতো থাকা পছন্দ করতো। তো ওই সময় যখন এটা ডক্টরকে ভয়েস আউট করেছে, বিকজ ওর সবকিছু ওয়াজ গুড, ডক্টর বলছে গিভ ইট সাম টাইম, he'll come around, don't worry, he maybe as a personality he's an introvert, give it some time. তো এভাবে করতে করতে যখন when he was 2.5, তখন I became pregnant with my 3rd child. And then ওই সময় ওর স্কুলের অ্যাডমিশনেরও একটা ব্যাপার আসছিল, বিকজ হি ওয়াজ গোইং টু টার্ন 3, সো ফলে আমরা ভর্তি করব। সো ডক্টর বললো, তখন আমি বললাম যে ও না এখনো one word and gestures with the word, or 2 word phase আছে, বাট খুব কম। আমার মনে হচ্ছে he should be talking in phrases,
but he still prefers speaking অনেক economically আমার কাছে এটা লেগেছে, and eye contact was of course an issue. Then doctor বলছে let's give it some time, because I think doctor was looking at the other symptoms যেগুলা ওর মধ্যে ছিল না, যে অন্যান্য সব লাইক পিকি ইটার বা ঘুমের প্রবলেম এগুলো কিছুই ছিল না, বা meltdown, mood swings এগুলো কিছুই ছিল না. So doctor said, why don't you put him in school, maybe socializing, and with the COVID that's going on, socialization করলে better হবে. And আমি দেখলাম যে ও যত বড় হচ্ছে ও তত আমার থেকে দূরে সরে যাচ্ছে, ও হি ডাজন্ট লাইক হিজ মামি, এন্ড আমি খুব, এই যে দুইটা আপু বললো যে ধৈর্য ধরতে হবে, I was just the opposite. I used to get really upset. I used to feel যে he doesn't like me, what if he doesn't like me, I don't like him either, I'm not going to force him. বাট এই জিনিসটা আমি কমপ্লিটলি ওভারলুক করে গেছি, যে ইমোশনাল বন্ডিং একসময় যেটা দ্যাট ওয়াজ দেয়ার উইথ মি, এটা কেন হঠাৎ করে ওয়াই ইজ ইট গোয়িং ডরমেন্ট এন্ড সাইলেন্ট. তারপর যখন ও 3 বছর হওয়ার আগেই ওকে স্কুলে ভর্তি হতে হলো, অগস্টে স্কুলে ভর্তি হলো. সো স্কুলে হি ওয়াজ ডুইং ফাইন, সব বাচ্চারা কাঁদছিল, নোবডি ওয়ান্টেড টু ওয়্যার মাস্ক, হি ওয়াজ ডুইং গ্রেট. কিন্তু স্কুলে হলো ফার্স্ট আমাদেরকে টিচার বলল যে হি নোজ হাউ টু টক, ও সব পড়া পারে, বাট দেয়ার ইজ সামথিং রং উইথ হিম, ও কোনো টার্ন টেকিং করে না. সো আমি একটা কথা আপনাকে বললে আপনি আইদার মাথা নাড়াবেন, অর ইউল মেক আ জেস্টার অর ফেশিয়াল এক্সপ্রেশন, ওর ওইগুলো ছিল না. He would not acknowledge somebody's instruction. He would either follow the instruction or not follow the instruction. আরেকজন এসে ওর খেলনা নিয়ে গেলে, or he would be silent about that. এই টাইপের ছিল. And the teachers were like, listen, he's turning 3. We want to start speech therapy এখানে. So he was going in the same school as his older brother. স্কুলটা খুব ব্রিটিশ স্কুল and very academically খুব হাই পিচড একটা স্কুল. সো ওদের কাছে এটা তো ভেরি ইম্পর্টেন্ট যে কমিউনিকেশন স্কিলস থাকবে, কমিউনিকেটিভ কম্পিটেন্স থাকবে. তো ওরা স্পিচ থেরাপি স্টার্ট করলো, স্কুলেই স্টার্ট করলো. সো উইকে আই থিঙ্ক দে স্টার্টেড 2 দিন, and then বাসায় we also had the therapist coming over. So it was week 4 days of speech therapy there. They started. He was doing good, but যেই হারে একটা নিউরোটিপিক্যাল বাচ্চাকে স্পিচ থেরাপি দিলে he will improve or she will improve, ওই রেটে না, as in the speech delay was still continuing. It was getting better, but not at the rate at which a neurotypical child will get better. তখন আমাকে স্পিচ থেরাপিস্ট ফার্স্ট বললো যে দেখো, it looks like he might be neurodiverse. We don't know if this is autism or if it is just developmental or global developmental delay, but he might be neurodiverse. তোমরা সেভাবে আগাও. So সেভাবে আমরা আগালাম. At one point, speech therapist বললো, let's do one thing. Let's give him speech therapy thrice a week, and আমরা occupational therapy start করি to see, or অন্যান্য overcompensate করে অন্যান্য skills দিয়ে যদি ওর communications, if we can bring in changes. So এভাবে overall আমরা যেতে থাকলাম. And then we were asked to pull him out of the school because school বলছিল যে it's a very big school. So এখানে তো ওর সাপোর্টটা কম হবে, he's going to get less attention. So take him to a school যেটা academic but has less students, teacher student ratio টা different, so that he gets more attention. So okay, তখন আমরা আরেকটা international স্কুলে নিলাম, but it's an inclusive school, so it has both neurotypical and neurologically atypical children. তো ওভাবে ও তখন পড়া স্টার্ট করলো. Yes, নতুন স্কুলে যে of course with less kids and more teachers, or of course or improvement better হয়েছে, of course or improvement হয়েছে. তো এভাবেই চলছিল speech therapy and occupational therapy. We started Lego therapy as well. All of that was going really well. তো আমাদের একটা ফ্যামিলি, বাট কোনো ডক্টর বলতে পারছিল না যে what is wrong with him. And ওর ডিলে গুলো ওর সাথে সাথে কন্টিনিউই করছিল, মানে ইমপ্রুভ হচ্ছিল, বাট ইট ওয়াজ স্টিল দেয়ার, ইট ওয়াজ স্টিল লিঙ্গারিং. সো nobody could tell, and the doctor said give it some time, আরেকটু দেখো, don't label your child just right now, আরেকটু দেখো. And then এর মাঝখানে my husband, he was getting very impatient. He was like no, আমি অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্টে আমি যেতে চাচ্ছি, অল্টারনেটিভ কোনো অ্যাপ্রোচ আমি দেখতে চাচ্ছি. সো আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড ছিল যার বাচ্চা
বাংলাদেশি ছিল, and she's a girl, and ওরও অনেক ইস্যু ছিল। So ও অনেক improve করেছে, ওর এখন ইনফ্যাক্ট she's done with the treatment, and she's very happy. I mean, she's back to her original school, and she's doing really good. ওরা তখন সাজেস্ট করলো যে আঙ্কেলের সাথে কথা বলতে, বাট আঙ্কেলের সাথে যখন অ্যাকচুয়ালি আমাদের কথা হলো তখন আমার ছেলে অলমোস্ট 6.5 ক্রস করে গেছে, সো দ্য ক্রিটিক্যাল এজ ওয়াজ গন। And uncle নিতে চাচ্ছিল না, uncle said যে it's going to be quite risky, or by the time treatment start হবে almost 7 হয়ে যাবে, and এত বড় বাচ্চা, and uncle didn't want to take. So that's a story for another day, যে uncle কে কিভাবে আমরা কনভিন্স করলাম। So uncle তখন বললো, ফার্স্ট আমাদেরকে বললো যে মেডিসিন পাঠানো, and the payment, the thing was taking long. So medicine almost 1 month পর এসেছে। uncle বললো তোমরা স্টার্ট করো by making some changes in his diet. Diet-এ কি changes বললো? gluten free and dairy free, and সবকিছু অলিভ অয়েলে রান্না করো। And আমার বাচ্চা অ্যাকচুয়ালি ও কিন্তু হোমমেড খাওয়া খায়, he's not a picky eater at all. So আমার তো পুরা মাথায় বাজ পড়লো যে আমার ছেলের রিজিকই আঙ্কেল বন্ধ করে দিয়েছে। আঙ্কেল আমাকে অনেক বুঝাতো যে no, this is for his betterment. I felt that আমার ছেলের রিজিক উঠায় নেওয়া হয়েছে, because I said that dairy ছাড়া কিভাবে চলবে। Then uncle বললো যে তুমি ট্রাই করো কোকোনাট মিল্ক or almond milk or soy milk. But আমার ছেলে is very good in sports, and because he's into sports, we couldn't give him soy milk, because that's going to make him unnecessarily heavy and fat. So তখন আমরা almond milk start করলাম, gluten free diet, and all of that, olive oil cooking olive oil রান্না করা হলো। And then আমার খাবার পছন্দ ছিল না, and then I felt really bad, but to cut a long story short, almost transition খুব slowly আমি because I was going crazy, honestly speaking. আমি upset হয়ে যাচ্ছিলাম অনেক বেশি, and then I said no, I'm going to mix the two milk and almond milk, mix করে let him get used to the taste, let's see how he's doing. And আসলে না, আমরা মারা অনেক ফ্রিক আউট করে অনেক তাড়াতাড়ি, বাচ্চারা অনেক বেশি রিজিলিয়েন্ট। So আমি entire time I was lamenting, I was telling my husband, আমি আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল আমার ছেলের রিজিক চলে গেল, আমার ছেলের কি হলো এটা, he's gonna become a picky eater এত লিমিটেড খাবার খেয়ে। But no, he did fabulously well. He transitioned কোনো সারা শব্দ ছাড়াই, he transitioned to the new diet, and আমরা এটা ফলো করছি। And yeah, I mean, মেডিসিন স্টার্ট করা অলমোস্ট 3 weeks আগে আমি ডায়েটটা চেঞ্জ করেছি, এন্ড আমি তখনই অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। সো আমি আঙ্কেলকে বলতাম, আঙ্কেল মেডিসিন খাওয়ার আগেই আমি এত ইমপ্রুভমেন্ট খালি ডায়েট থেকেই দেখছি। ওর যেরকম একটা ম্যাসিভ চেঞ্জ আসলো গ্লুটেন ফ্রি, ডেইরি ফ্রি অ্যান্ড অলিভ অয়েল ডায়েটে যাওয়ার পর, যে ওর রাতে আমার বাচ্চারা সবাই দে গো টু স্লিপ বাই 8:30, বাট জিব্রাইল ও every day between 4 to 6 a.m. উঠে যেত, and he would be up for say half an hour or 1 hour, and then আবার ঘুমায় যেত। And then ওর স্কুল আছে in the morning until 2 p.m. And then after school he either has therapy or he has sports or আমার সাথে পড়া। So I used to feel যে he needs to sleep more. So diet change actually ওর ঘুম একদম ঠিক হয়ে গেল। He was sleeping through the night, and he would wake up on his own every day 7 a.m. and he would be done. And then uncle-এর তো মেডিসিন আমি তো লাস্ট সামার থেকে এখন পর্যন্ত, সো we finished one whole series আর আরেকটা সিরিজের শেষের দিকে। তো ইফ ইউ সে আমি ইন্ডিভিজুয়াল সিরিজ না ডিসকাস করে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মেডিসিনের আগে কি ছিল, মেডিসিন বিগিন করার আগে কি ছিল ভার্সেস এখন কি, বা ট্রিটমেন্টটা ওভারঅল ডায়েট সহ ট্রিটমেন্টের আগে কি ছিল এখন কি, আমি যেটা বলবো যে ওর আই কন্ট্যাক্ট নিয়ে আমার এখন আর কোনো কমপ্লেন নাই। ওর আই কন্ট্যাক্ট ইজ দেয়ার, and it's very meaningful eye contact as well, not যে তাকানোর দরকার আমি তাকাচ্ছি, I have to acknowledge, otherwise I'm always going to get upset. No, it's very meaningful, I feel, and his teachers think that as well. আরেকটা জিনিস আমার জন্য খুব amazingly work করেছে is because or teachers or therapists, everybody, or বাসা or nannies, everybody is on board
with the food and the medicine and, what needs to be done so that school when he's, having food from the canteen, ও যেন ভুল করে gluten free না নিয়ে অন্য কিছুতে যেন না চলে যায়, or when he's ordering food from the food court with the teachers, ও যেন, rules break na kore, he still sticks to his dietary restrictions. So everybody has been of amazing help. Shobai help koreche because they actually saw the improvement. Na hole to Singapore moto jagaye to school ba therapist to alternative treatment er byapare they will be very cynical. But na, everybody is really happy ebong we're working as a team in this, or emotional expression যেটা affection যেটা আঙ্কেল আমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করেছিল, আমার প্রতি affection খুব খুব কম ছিল। I felt যে আমার অন্যান্য ছেলেরা they're like আম্মু আম্মু আম্মু, and যখন ওরা এসে এরকম আম্মু আম্মু করে আমার সাথে থাকে, জিব্রাইল দূর থেকে দেখে বাট ও রিয়াক্ট করতো না, বাট or he would just look at best. So আমার খুব খারাপ লাগতো যে he probably doesn't like me and stuff like that. But alhamdulillah, if you ask me আজকে, আমি even পরশুদিন I think I was speaking to uncle, আমি বলছিলাম আঙ্কেল আপনি অ্যাফেকশনটা একটু কম আর একটু মেডিসিন দেন, যে মাকে আর একটু কম খুঁজুক। মানে এখন right now I feel he loves me the most. That's what I feel right now, that আমি কখনো রিয়েলাইজই করি নাই এটা যে how much of a difference. আমি নিজেকে বুঝাতাম যে no, if he doesn't love me or if he loves me less, that's all right. My other children love me. But it is only when he started loving me and he started doing little things to get my attention, or he would be jealous when his brothers would spend more time with me. আমি তখন বুঝতাম how important it was, or acknowledgement or validation as a child for me, how important that was for me. He's very close to his brothers, so there's no complaint about that. His emotional expression, age it was sadness, happiness, it was just very direct emotions. Ekhon I see frustration in him যখন একটা কিছুতে he's struggling and then he says oh no it's not working, let's try again. এই layered emotions গুলা এখন আমি ওর মধ্যে দেখি। jealousy, যখন his younger brother comes and say I am Ammo's baby, and then sometimes he will come and say I'm also Ammo's baby, he'll come and a realization gula is there. Or turn taking has definitely improved a lot as well. এখন কোনো কিছু বললে আমি যদি ওকে জিজ্ঞেস করি, if I ask him, he'll answer. Aage there was a time I would ask him and he would just answer and that's the end of the conversation. নিজে থেকে কিছু বলতো না। But আজকে যেরকম I took him out, আজকে ওর বড় ভাইয়ের math olympiad competition chilo, so I took him out to drop his older brother, and then he was asking me, Mama, what car is that? What car do you think is that? So I said, I don't know, I can't see it. Then he said, it's a Mercedes. Do you know? It's a Mercedes V-Class. And I said, okay. And then he was showing me the other car. I said, I don't know. He said it's a Toyota Odyssey, Honda, and all these names, গাড়ির তো এত কিছু, I don't understand. So he was saying all of that, and then because transportation and cars are of immense interest, or bhaira khub, they always talk about cars. So he was in the car with me, and then he was showing me around, and he was saying what is that, that is that, and then was telling me oh look at that Ammo, like having these small talk nije theke, trying to have a conversation with his mom. I think jodio these are small steps, or ashole jokhon আমার অন্য ছেলেরা when they do that with me, sometimes I think উফ এত কথা জিজ্ঞেস করে, এত কথা বলে, but it is only when আমি দেখছি যখন জিব্রাইল বলতে পারতো না, then I realize little things that we take for granted that our other children are doing, প্রত্যেকটাই আল্লাহর blessings. I mean it's only when they're not there আমরা তখন এটা রিয়েলাইজ করি what we are missing out on. Or sleeping pattern is amazing as well. Or negotiate করতে পারে, so আমাকে ওদিন we went shopping, so he was saying I want, so আমাকে বলছে আম্মু today I want one white Alphard car, one black Velfire and a Bentley. Then I said no, you take only one. Then he said no, we take only two.
I said, no, we don't take any. If you want to, I'm leaving the store. And he said, okay, then we take one. We just take the Bentley. And next week we take the Toyota Alphard. এই ধরনের ছোট ছোট negotiation, all of that. I don't know. I mean, I only have the Almighty and Uncle to thank for this. Yeah, that's all I You can are, say. you are a brave পড়াশোনা mother. স্কুল সম্পর্কে You are কিছু a বলবেন? brave mother. জি। জি, হ্যাঁ জি। না, তার পড়াশোনা এবং স্কুল সম্পর্কে যদি কিছু বলবেন। ওর স্কুল নিয়ে আমি খুবই হ্যাপি। it's an inclusive school. It's very famous in Singapore. ওরা and I think school, এরকম ধরনের একটা বাচ্চা যার কিছু লিমিটেশন আছে, কিছু ধরা পড়ছে না, বা দেন কিছু ধরা পড়ছে বা কেমন কেমন লাগছে, I felt I couldn't have done this alone যদি আমার এই অ্যামেজিং সাপোর্ট সিস্টেম না থাকতো। এটা বি ইট আমার বাসার ওদের নানিজ যারা এত বছর ধরে আছে, বি ইট ওর থেরাপিস্ট যারা ডে 1 থেকে ওকে দেখছি, ইটস দ্য সেম সেট অফ থেরাপিস্ট। এখন অফকোর্স ওর সেশনস অনেক কম হয়, এখন উইকলি 1-2টা করেই হয়, বিকজ he knows how to talk and he's improved. Everybody, I mean, everybody I feel is on board and they have just one common goal, and that is to help him. And how everybody helps towards, সেটা ওর medicine হোক, or diet হোক, or routine হোক, I'm very happy. It's an amazing school with amazing support system, যারা সব ধরনের বাচ্চাদেরকে চ্যালেঞ্জ করে as per their abilities. ওখানে বাচ্চাদেরকে এবিলিটি, নট এজ গ্রুপ অনুযায়ী, ওদের এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স লেভেল অনুযায়ী দে আর পুট ইন ক্লাসেস। সো জিব্রাল যে ক্লাসে যাচ্ছে, he is the second youngest. The others are slightly older than him, but all of them are boys, all of them are of the same profile. ওদেরকে স্পোর্টস করায়, যারা স্পোর্টস করতে চায় না, তাদেরকে স্টিল স্পোর্টস ক্লাসে নিয়ে যায়, এই ধরনের জিনিসপত্র এনকারেজ করে। যেরকম দে হ্যাভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি যেরকম ওকে দিয়েছি লেগো ক্লাবে, সো হি ডাজ দ্যাট। তো অল দিজ অপরচুনিটিস আর দেয়ার। আর এমনি তো ওর আসলে এংজাইটি বা ভয় এই জিনিসগুলা নাই। সো আলহামদুলিল্লাহ আমরা ট্রাভেল করতে পারি। এভার সিন্স আমরা 6 months উই ট্রাভেল, আমরা অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইটস নেই, আমরা ট্রাভেল করি, সেরকম সমস্যা হয় না। বা একটা আননোন জায়গায় যে ওরকম না, ওরকম হয় না। সো আই থিঙ্ক ওই দিক থেকে আমার জন্য একটু ইজি হয়েছে। বাট ইয়া। এবং স্কুলের প্রথম থেকে এবং শেষ আজকে পর্যন্ত, মানে টিচারদের মধ্যে বা অন্যদের মধ্যে থেকে আপনাকে কোনো কিছু, মানে যে তার এই ইমপ্রুভমেন্ট বা এই বিষয়ে কোনো কিছু আপনাকে বলেছে কিনা? হ্যাঁ, অফকোর্স ও তো ডেফিনেটলি হি ইজ ইমপ্রুভিং এভরি সিঙ্গেল ডে। অ্যান্ড বাট আমি আবারও বলবো যে teachers are very happy with him, we're happy with his progress, but teachersরা however এটাও acknowledge করে যে অনেক ম্যাসিভ, অনেক ছোট ছোট, but then add করলে it becomes a very massive improvement, যেটা হয়েছে আঙ্কেলের মেডিসিনস এন্ড আঙ্কেলের ট্রিটমেন্টের পর। এটা স্কুল ডেফিনেটলি নোটিস করেছে, এন্ড আমাকে এটা ওরা ফিডব্যাকও দিয়েছে যে গ্লুটেন ফ্রি, ডেইরি ফ্রি, অলিভ অয়েলে, বিকজ আমি অ্যাকচুয়ালি প্রথমে খুবই আপসেট ছিলাম। অলিভ অয়েলে যখন রান্নাম, আমার কুক রান্নলো, দেখলাম কেমন কেমন দেখতে লাগছে খাবারটা, because we are used to having vegetable oil, and এরকম হতো। আমি বারবার বলতাম, তখন আমি আঙ্কেলের সাথে তো ক্লোজ ছিলাম, আমি আমার হাজবেন্ড কি বলতাম, তারেক আমার ছেলের রিজিক চলে যাচ্ছে, what have you done, আঙ্কেলকে বলো, he needs to do something. Then he's like, আঙ্কেল বলতো জাস্ট একটু ধৈর্য ধরো। বাট আমি অ্যাকচুয়ালি ইম্পেশেন্ট ছিলাম। my son, he was very understanding. ও অয়েলের রান্না বা আমরা তখন সবাই অলিভ অয়েলেই সুইচ করেছি, ওটাতে প্রবলেম করতো না। গ্লুটেন হ্যাঁ ও একটু মিস করতো, গ্লুটেনের, বিকজ হি ইউজড টু টেক ব্রেড,
So, gluten-free options, bread এর মধ্যে, it's quite challenging আমাদের এখানে। ওইটা মিস করতো। Then আমরা ওকে বলতাম, আমরা সবাই এটাই বলতাম, this is not gluten-free, this is not dairy-free, you can't have it. So ও বলতো, okay, I only want gluten-free, dairy-free, এরকম ও বলতো একটা সময়। And then এখন it's fine. এখন স্কুলেও যখন যায়, অন্য বাচ্চারা, there's a party, there are snacks coming in, everybody is very mindful of the dietary restrictions, and তারা ওভাবেই মানে করে যে কোনোভাবে যেন চিট করতে না হয় বা কোনোভাবে বাই মিস্টেক যেন ডায়েটের কোনো ইস্যু না হয়। সো ইয়া। এবং কোনো সাইড ইফেক্টের কোনো কিছু দেখেছেন কিনা? না না না, আমি কোনো সাইড এফেক্টস দেখি নাই। একমাত্র সাইড এফেক্ট হলো আঙ্কেলের মেডিসিনের চার্ট পরে আমার মাথায় হয়েছে। আঙ্কেলের মেডিসিনের চার্ট উইথ অল দি অ্যাব্রিভিয়েশনস এন্ড এভরিথিং, ইটস আঙ্কেল একটু এই ব্যাপারে একটু হেল্প করতে হবে আঙ্কেল, আর একটু Thank ডিটেইল you. চার্ট। I'll send a Bengali chart as well. জাস্ট একটু অ্যাব্রিভিয়েশন গুলো ব্রেক ডাউন করে। Sure. Because the কোনো first প্রশ্ন? time Uncle Tarek saw the chart, Tarek was like, "Whoa, what is this? Is this like a formula chart? I can't read this." So yeah. But কোনো Uncle, প্রশ্ন আছে thank কিনা you আপনার? so much. যে কোনো প্রশ্ন আমার থাকলে কোয়েশ্চেন আছে কিনা আঙ্কেলের কাছে? জি। হ্যাঁ আঙ্কেল, প্লিজ, আমার কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে আঙ্কেল। আঙ্কেল, আমার first question, autism-এর, whatever books I have read, or যতখানি আমি আপনার কাছ থেকেও শিখেছি or যা শুনেছি, অটিজম বাচ্চাদের সাথে ইকোলালিয়া অ্যান্ড স্টিমিং খুব ইউজ করা হয়। এখন স্টিমিং এর মধ্যে ফিজিক্যাল স্টিমিং আছে, ভার্বাল স্টিমিং আছে। যেরকম আমার ছেলে, ইটস মোস্টলি ভার্বাল, এখানে ফিজিক্যালি ও হাত টাত না ওইগুলা না, বাট ভার্বালি সেলফ টক যেটা, ওইটা he does that. I wouldn't say ridiculously a lot, but ও করে ওটা। তো এটা নিয়ে আমি বুঝতে চাচ্ছিলাম যে এটা কি ইকোলালিয়া or স্টিমিং কিনা, and এটা দুটার মধ্যে ডিফারেন্স কি। It's not repetitive, but এটা repetitive behavior না, কিন্তু এটা খুব scripted, mostly based on the cartoons and whatever he's watching or any conversation he's heard. সো এটা নিয়ে আঙ্কেল আমার একটু যদি আমাদেরকে বুঝাতেন। এটা নিয়ে আঙ্কেল আমার একটু কোয়েশ্চেন এন্ড কিছু ডাউটস আছে। আর আঙ্কেল আরেকটা জিনিস হলো আঙ্কেল, লাস্ট আরো দুইটা ইভেন্টেও আমি শুনলাম যে আপনি বলেছেন যে একটা সার্টেন টাইমের পর we don't need to continue, মানে আপনার মেডিসিন শেষ হয়ে যাবে, and then you're not going to give us any more medicine, and then because we won't be needing it. তো আঙ্কেল আমি জানতে চাচ্ছিলাম, আফটার আপনার মেডিসিন শেষ হয়ে যাবে, do we still continue with the gluten-free, dairy-free and olive oil diet or not? And then what are the little things we can do to make sure যে there is no setback, there's no relapse, or things don't go south? Like, what do we do? What are the ways, আমরা আর কি ইন্টারভেনশনস করতে পারি বা কি রুটিন আমরা সেট করতে পারি যেটার বেসিসে things would continue to get easier over time? জি, আপনার প্রশ্নের জবাব অবশ্যই জানবো। এর আগে আবার একটু যদি আমাদের অন্যদের মতো একটু বলেন যে অটিজম আক্রান্ত, অটিজমের বিষয়ে সচেতনা, বিশ্ব যে অটিজম সচেতনা দিবস বা ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে সামনে, এই ডেকে সামনে নিয়ে আপনি কি বলবেন বিশ্ববাসীর উদ্দেশ্যে যারা অটিজম, বিশেষ করে অটিজম? You can speak both Bengali and English, both. Okay. আসলে আঙ্কেল, I'll be very honest যে জিব্রাইলের এখন পর্যন্ত ডায়াগনোসিসে, again, it's অ্যাসেসমেন্টের জন্য আমরা we have had him assessed, but এখন পর্যন্ত কনক্লুসিভ রিপোর্ট আসেনি। বাট আমি ধরে নিচ্ছি আসবে বা বলবে মাইল্ডলি অটিস্টিক বা যেটাই হোক। আঙ্কেল, মানে আমি বলবো যে যখন ইভেন উইথ দ্য থট যে একটা নিউরোডাইভার্স বাচ্চা, everybody wants a healthy child, everybody wants a healthy and a happy child, and the very thought as a parent, আমার মনে হয় life I've seen a lot of ups and downs, but the amount of trauma বলেন or shock বলেন that
আমার আমার হয়েছিল ইভেন থিঙ্কিং যখন যে আমার বাচ্চা নিউরোডাইভার্স এন্ড ইট মাইট বি অটিজম, এটা আমার ইট টার্ন মাই হোল ওয়ার্ল্ড আপসাইড ডাউন। But you know, and I know there are children on the spectrum who are much more severe, you know, that their needs are a lot higher than my son's. Ami, like I think Nadia Apu was saying that, you know, special parents, আসলে স্পেশাল বাচ্চা কিনা আমি জানি না, এইসব বাচ্চারা প্যারেন্টসরা ডেফিনেটলি স্পেশাল। And you know, parents day te, mother's day or father's day মাঝে মাঝে এরকম memes and quotes আসে না যে what's your superpower, my superpower is I'm a mom। না, সবচেয়ে বড় সুপার পাওয়ার আসলে এরকম এনি নিউরোডাইভার্স বাচ্চার প্যারেন্ট হওয়া আমার মনে হয়। and living with it, thriving with it, আমার মনে হয় ইউনো আমরা বেঁচে থাকি অনেকে, বাট এই বাচ্চাদেরকে নিয়ে আমরা থ্রাইভ করছি and you know we are fighting। আমার মনে হয় এই সব প্যারেন্টস এরা এরা they are superstars, you know, they are super human beings, and you know, my hats off to them। and I know যে তাদের এই কষ্টের জন্য on the other side হাসরের ময়দান বলেন, after life, whatever, life is going to be a lot easier তাদের জন্য, আখেরা will be a lot easier। and you know, my best wishes and you know my you know best prayers are for them and for these children। and এই বাচ্চাদেরকে দোয়া দেওয়ার আগে প্যারেন্টসদেরকে দোয়া দিব, সো দ্যাট ইউ নো প্যারেন্টসরা ঠিক থাকলে এই বাচ্চাগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। you know, so I just pray যে প্রত্যেকটা বাবা মার অনেক বেশি পজিটিভিটি থাকুক, অনেক that they don't lose hope। আমরা hope, you know, there are many days যখন things don't look good and you know I feel like এরকম কেন হলো, you know, why am I going through this, you know, I feel judged, I feel wronged, I feel যে আল্লাহ তুমি কি করতেছো and you know stuff like that। but then next minute আমি নিজেকে বুঝাই, এটা চিন্তা করি যে কালকে যদি আল্লাহ এসে আমাকে আরেকটা বেবি দেয়, বলে যে তোমার জিব্রাইলকে দাও আমি নিয়ে যাই, ওর তো প্রবলেম, আমি তোমাকে একটা পারফেক্ট বেবি দিচ্ছি, would you do that? No, I would not do that। I would never give up। you know, I would much rather keep that baby and Jibrail as well, but I will not give up Jibrail at all। I mean, he has taught me strengths, he has taught me, he's made me realize things about myself যেটা আমি জানতামই না যে আমার আছে বা আমি capable। so yeah, so I know all these parents, they are superstars, and you know my best wishes are with them। থ্যাংক জি, ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দরভাবে বলেছেন, অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে। দর্শকরা আশা করি উপকৃত হবেন, বিশেষ করে যারা অটিজমের শিশুদেরকে নিয়ে আছেন তাদের অনেক কিছু শিখতে নিয়ে রয়েছে ওখান থেকে। জনাব জাহাঙ্গীর যদি বলেন তার সেই হ্যাঁ, and শিশুটিকে yeah, my hats সার্বিক off to বিষয়। this mom and all these moms and all the mom of autistic children। এই যে একটু আগে আমাদের নাদিয়া যে বলল যে মালয়েশিয়াতে একটা বাচ্চা দেখেছিলাম, আনফর্চুনেটলি আই কুডন্ট বি সাকসেসফুল দেয়ার। ওই মেয়েটা, ওই বাচ্চাটার মা আমাকে বলেছিল একটা অটিজম বাচ্চার মা হওয়া আর গোর আজাবের শাস্তি পাওয়া একই। বাট দিস মাদার is witnessing everything, but the fighting spirit is so praiseworthy। I have nothing to say. I have so much of appreciation for these mothers and this mother especially। She has really gone up to the hills, and আজকে 9 মাস 10 মাসের মধ্যে বাচ্চাটা যেখান থেকে ছিল প্রতিটি জায়গায় 80 and 90% স্কোর। My rolling wave is moving so fast, my rolling wave radar, আমি কিন্তু প্রত্যেক দিন লিভিং, আমি এখন এখানে দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ মাই সায়েন্টিফিক ভ্যারিফিকেশন অফ এই যে ও যে একটা চমৎকার বিষয় বলেছে, ও যাকে আপনার অনুষ্ঠানে প্রথমে এসেছিল আসিফ, একদম প্রথম অনুষ্ঠানটা, সেই আসিফের ক্লাসমেট বন্ধু এবং বসও ওই ওর বাবা ওই আমাদের হক সাহেব।
ইজ অ্যানাদার ব্রিলিয়ান্ট গাই, তো এইখানে নেই, বাট হি কনভিন্সড মি যে আমার বাচ্চাকে আপনার নিতে হবে। আমি ওই আসিফের বাচ্চা ভালো হয়েছে, আবার আসিফের রেফারেন্সে আপনার অনুষ্ঠানে এসছে কায়সার সাহেব, তার বাচ্চাও সত্যিকারভাবে ভালো হয়েছে। অ্যান্ড দিস ইজ থার্ড ওয়ান। সো দিস ইজ নট এ ফ্লুক, দিস ইজ সায়েন্স, অ্যান্ড দিস ইজ এ কাইন্ড অফ, ইটস ওয়ার্কিং. Now, this is my excitement, and how do we prove that? I have a rolling wave radar is going, capturing everything every week, every month, and this is beaming at 80 to 90%. So the radar is really moving very fast to capture all the necessary gaps that this child is required. আর এই মা তো মানে, what do I say? She is um, doing মোর দেন হোয়াট এভার দি চাইল্ড লিডস। কারণ যে বাচ্চা আগে ওর মাকে বলতো, আদর করতো না, এখনো বলতেছে অ্যাফেকশন একটু কমিয়ে দাও। দ্য সেম কেস হ্যাজ হ্যাপেন্ড ওই আমাদের, ওই আপনাদের ঢাকায় আমার ইয়ে একই ইউনিভার্সিটির ছাত্র, একই স্কুলের ছাত্র, ইঞ্জিনিয়ারিং বুয়েটের ছাত্র, সে ওই বাচ্চা এত কথা বলছিল যে আঙ্কে, জাহাঙ্গীর ভাই এখন আপনি আমার বাচ্চার কথা কমায় দেন। Now, these things are happening, but this is an amazing boy and amazing mother doing everything. আর তো কিছু ওর মাথায় চিন্তা নেই। ওই ছেলেটা দুটো খুব ভালো ছেলে, কিন্তু প্রত্যেক দিন আমাকে ডেভেলপমেন্ট আপডেট দেয়, হুইচ ইজ সো নাইস। অন্য মায়েরা দেয়, কিন্তু ও আমাকে প্রতিদিন দিচ্ছে, এটা আমার রেডারটা ক্যাপচার করে যাচ্ছে, একটা ট্রেন লাইন ক্যাপচার করছে, একটা রেডার ক্যাপচার করছে, একটা স্কিলস ক্লক ক্যাপচার করছে, একটা লার্নিং ডিসেবিলিটি মার্কারকে ক্যাপচার করছে। সো অল দি ফোর আইটেমস আমার যে ইনস্ট্রুমেন্ট থ্রু হুইচ আই, এরা এমনি মনে করে যে আমি হোমিওপ্যাথিক ডাক্তার। তো হোমিওপ্যাথিক ডাক্তার কি করে, একটু দিল ওষুধ ঠুকে। নো, দিস ইজ হোয়াট ইট ইজ। আর একটা বিষয় খুব গভীর, যেটা সব মা বাবাদের, সবার মা বাবা, বাবা বাবা বাবা, মা, মেয়ে, মা, শাশুড়ি, না, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, এভরিবডি ইজ রিকোয়ার্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সারা পৃথিবীর মায়েদের, বাবাদের জন্য এটা দরকার, which is the precision science that I'm going to talk for next 5 minutes. I'm talking that on English so that everybody can consume that. আমাদের the system, the neurological system that we hold, এটা how it works, like এই যে প্রত্যেকটা প্রশ্ন নাদিয়া আমাকে করেছে, অন্য মায়েরা করেছে, আপনি আমাকে করছে, আমার কার মধ্যে ঢুকে ফার্স্ট জিনিসটা করছে কি, আমাদের মাথার মধ্যে 89 বিলিয়ন নিউরন ঘুরে বেড়াচ্ছে, দ্য মোস্ট অ্যামেজিং গ্রে ম্যাটার উই হোল্ড। এখন যে কোনো সেন্সরি সেন্স দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে আপনাকে দেখলাম, আপনি আমার বাড়িতে ঢুকলেন, আপনি হ্যান্ডশেক করতে হাত পারলেন, আমাকে ঘুষি মারতে পারবেন, চোখটা দেখলো, দ্যাট ইজ দ্য রিডিং, অ্যান্ড দ্যাট ট্রিগার্স এ পার্টিকুলার নিউরন টু ক্যাপচার, অ্যান্ড নিউরন টেলস মি ফায়ার হচ্ছে, নিউরন ফায়ার হচ্ছে। এখন এই যে ফায়ারটা হচ্ছে, এই ফায়ারটা হচ্ছে কোত্থেকে? ইটস দ্য সেলুলার মেটাবলিজম অ্যান্ড মলিকুলার বায়োলজি। খেয়াল করবেন, আমাদের যে একটা ধাক্কা পেল নিউরনটা, একটা ফায়ারিং হলো, where is coming from? It's coming from the energy level, the food, the gut. The gut is the second brain. তো এখন ও যে আমার উপরে বিরক্ত হতো সঙ্গত কারণে, এই যে কুকি অলিভ অয়েল দিয়ে খেতে বলেছি বা অ্যাভোকাডো অয়েল দিয়ে খেতে বলেছি, এটা খুব বেশি টেস্টি হয় না। নারকেলের তেল দিয়ে, তিলের তেল আমাদের দেশে গরিব মানুষেরা খায়। তো এখন আমরা যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের ব্যাপার স্যাপার সব আলাদা, কিন্তু অনেক ফ্যান্সি জিনিস খেতে আমরা অভ্যস্ত। কিন্তু আমাদের ওই জায়গাটা যদি আমরা এখন, এই যে এনার্জি লেভেল যাচ্ছে একটা ইকোসিস্টেম, একটা নিউরো নিউট্রিশন লেভেলটা, কোয়ালিটি নিউরনাল এক্সাইটেবিলিটি, আমাদের নিউরন যে এক্সাইট হচ্ছে, সে এক্সাইটমেন্টটা আমাদেরকে প্রপার লেভেলে যেতে হবে।
I want her to back because I'm talking. I'm here, Uncle. I just Okay, turned off okay, the video for 1 minute. Yeah, okay. I'm here. So, Yeah. okay. So the point is, আগে এই শিশুটা নিয়ে যদি আগে শেষ করেন, তারপরে ওভারঅল বলতেন আর কি। sorry? আগে ওই যে নাদিয়া তারিকের যে হ্যাঁ, তথ্যগুলো particular. এবং যে তার হ্যাঁ, যে শিশুটার তার প্রশ্নের অ্যান্সার করছি। আমি তার প্রশ্নের অ্যান্সার এবং করছি। তার শিশুটা নিয়ে আগে পর্যবেক্ষণটা একটু হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। তার শিশুটা পর্যবেক্ষণ হলো যে all were below 10% except fine and motor gross motor 35% ছিল, কিন্তু প্রত্যেকটা জায়গা যেটা আই কন্ট্যাক্ট এখন ওর কোনো কমপ্লেইন নেই, বাট আমি মনে করি 85 to 90, ভোকাবুলারিতে 80%, অ্যাফেকশনে বিয়ন্ড, সো এটা আমি 90% দিচ্ছি। ইনস্ট্রাকশন টেকিংয়ে ওর বাচ্চা অনেক ভালো করেছে, শি ইজ ভেরি হ্যাপি, আমি 80%-এ রাখতেছি। ইন্টেলিজেন্স, দুষ্টু বুদ্ধি, শয়তানি বুদ্ধিও বেড়েছে প্রচুর। She was playing with a server in the oven in Dubai, যেখানে তাকে সরি না আইসক্রিম কিউব, সে সার্ভারের সাথে গল্প করছিল বা শয়তানি করছিল। আই এনজয়েড দ্যাট। ফাইন অ্যান্ড গ্রস মোটরে চমৎকার, ওইটার কোনো কমপ্লেইন নেই। হি ইজ বাইকিং বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে। আর সবচেয়ে ভালো হচ্ছে যে দি এই একটা জিনিস বলেছে, ওটা হচ্ছে যে তার ভিজুয়াল স্টেমিং, আমি বলছি একটু ওটাই কন্টিনিউ করবো। ভিজুয়াল স্টেমিং আর হচ্ছে যে ইকোয়ালিয়া রিপিটেটিভ, দুটো জিনিসকে আমি এক্সপ্লেন করবো, এটাতেই কাটছি। তাহলে দিস ইজ আটার স্যাটিসফাইড। আমি খুব ভয়ে, মানে আমি আসলে এখন আমি আসলে নিতে চাচ্ছিলাম না যখন তারিকের সাথে আমার কথা হয়। আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, কারণ ঘটনা হয় কি, 5 বছরের পরে বাচ্চাদের নিউরোলজিক্যাল স্পেস মাইল্ড থাকে না, নরম থাকে না, ওখানে ঢুকে কাজ করতে হয়। আপনারা বুঝতে পারছেন যে হোয়ার আই এম গোয়িং। আমি যখন মলিকুলার বায়োলজি, আমি যখন সেলুলার মেটাবলিজমের কথা বলছি, তার মানে উই আর গোয়িং অ্যাট ন্যানো লেভেল। অর্থাৎ অল দি হেলিক্স, ক্রোমোজোমাল হেলিক্স, দে আর প্রোটিন বেসড। এখন মেডিকেল সায়েন্সের সাথে আমার একটু গন্ডগোল হবে, কিন্তু গন্ডগোল হলে আমি কিন্তু মেডিকেল সায়েন্সের সাথে আছি, কারণ মেডিকেল সায়েন্স ছাড়া জেনেটিক অটিজম যেটা, সেটাকে আমরা কিওর করতে পারবো না। এটা আমরা ক্রিপ্টোজেনিক সেকশনস অফ দি অটিজম, যেটা হচ্ছে 75 to 80% অফ দি ওয়ার্ল্ড অটিজম পপুলেশন। আমার বিশ্বাস যদি 2 থেকে 5-এর মধ্যে আমরা হিট করি, তাহলে অনেক অনেক বাচ্চা উন্নতির দিকে যাবে। কিন্তু জেনেটিক অটিজম যেটা আসলে I can read out names of the genes who are getting affected, genetic course যেটা গেছে affected, and I am reaching there. কিন্তু that will not be my area will be cryptogenic autism, এবং সেটা হচ্ছে 75 to 80% of the world autism population. না, সেখানে কি ঘটছে, we need a quality neurological ecosystem বা ecospace. খেয়াল করেন, what if we do not offer that scope to the children, be it neurotypical or atypical, be it a induced autism or autism emanated from unspecified reason, but their neurological space, neuronutrition, and it is different than physical nutrition. আপনি কত মাসালালা লোক হলেন, দ্যাট উইল নট ডিটারমাইন হাউ এফিশিয়েন্ট অ্যান্ড ইয়োর নিউরোলজিক্যাল স্পেসিস। এখানে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ইউ নিড এ ফ্যান্টাস্টিক হ্যাবিটেট ইকোসিস্টেম, very good floras and faunas to carry the finer cellular metabolism to be carried out within the systems, যেটা দিয়ে ন্যানো লেভেলে আপনার প্রতিটি হেলিক্স এরা কি করছে, প্রোটিন প্রডিউস করছে। ইটস এ প্রোটিন অর হেলিক্স, ইটস নট এ মেকানিক্যাল এটা কেন কেমিক্যাল হেলিক্স না, ইট ইস কেমিক্যাল এট দি ফাইনার থিংস, বাট ভেরি ন্যাচারাল, very ecosystem susceptibility, and the linking
the flow of the material, this curing or improving material through as basically cellular metabolism. Cellular metabolism কি করছে? এটা ইটস এ মলিকুলার বায়োলজি এরিয়া। আমি তো ইঞ্জিনিয়ার মানুষ। এখন it through the chromosomal helix and genetic manipulation, positive manipulation, we have developed a quality ecosystem. আর এইখানে দি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে, আমি আপনার প্রথম সেই 2015 সালের 18 অক্টোবরে আমি আপনার মিলেনিয়াম টিভিতে প্রথম বলেছিলাম যে একটা বাচ্চা যখন কনসিভ করে একটা মা, তার প্রথম 15 দিনের মধ্যে একটা ভ্রূণের মধ্যে একটা ছোট্ট লম্বা নিউরাল প্লেট, হ্যাঁ, 15 ন্যানো সেন্টিমিটার একটা নিউরাল প্লেট জন্ম নেয়, প্রস্তুত হয়। সেই নিউরাল প্লেটটাই আমাদের মাথা হিসেবে তৈরি হয়। এবং ওখানে একটা মাকে, দিস ইজ সো ইম্পর্টেন্ট, আমি আগে একটা কথায় বলেছি যে কেন আমাদের সমাজের মাদের, প্রত্যেকটা সমাজের মাদের, ইভেন ইন দিস সোসাইটি, এখানেও আই ডোন্ট থিঙ্ক দে আর টেকিং কেয়ার অফ দেয়ার মাদার্স। নো, কারণ একটা মায়ের যদি এই যে সেলুলার মেটাবলিজম, যেটা তার এই যে 89 বিলিয়ন নিউরন ঘুরে বেড়াচ্ছে আমাদের মাথার মধ্যে, এ সব কিছু তো প্রোডাক্ট। এগুলি কোত্থেকে তৈরি হচ্ছে? নিউরাল প্লেট যখন প্রথম দিন ফর্ম করে, সে 2000 নিউরন দিয়ে শুরু হয়েছে। সেই 2000 নিউরন তো 89 বিলিয়ন নিউরন ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার নিউরনে ফর্ম হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ কম্পোজিং আওয়ার গ্রে ম্যাটার। সেটা সেটা আমাদেরকে জ্ঞানী মানুষ করছে। এরা কি করছে? এই যে ফায়ারিং অফ দি নিউরনস যখন হলো, সেটা আবার সিন্যাপটিক স্পেসে যে মেথাইলেশন হচ্ছে, মেথাইলেশনের থেকে স্ক্যাফোল্ডিং হচ্ছে, এবং সেই স্ক্যাফোল্ডিংটা যখন যে প্রপার জায়গায় মেমোরিতে প্লেস হলো, তখন আমাদের একটা রিকিউপারেটিভ ক্যাপাসিটি পেলো। যেমন আমি আজ হয়তো ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী নাদিয়া, তো একটা জিনিস পড়েছে, সেটা আজকে আমি ওকে প্রশ্ন করলাম। দেখা গেল যে আজকে থেকে 10 বছর 12 বছর আগে পড়েছে, ওইটা ওই স্ক্যাফোল্ডিং এর মধ্যে, স্ক্যাফোল্ড ওইখানে যে অবস্থান করছে, ওইটাকে শক করবে, শক করে সেটা এসে ও প্রশ্নটার উত্তর দেবে, ওইটাকে কনসাল্ট করে। অ্যান্ড দি ব্রেইন হ্যাজ ইমেন্স, আমাদের ব্রেইন। এখন যে এআই টিআই দেখেন, আই এক্সপ্লেইন দ্যাট এআই, হোয়াট ইজ এআই। আমি প্রফেসর অফ রিসার্চ মেথডস, এবং সেখান থেকে আমি বলছি হোয়াট এআই ইজ, এভরিথিং ইজ আমার ফ্রন্ট এন্ডে, আমার ব্যাক এন্ডে কিন্তু মাই রিসার্চ মেথডস অ্যান্ড অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স। নাও হোয়াট ইজ দ্যাট? এই এআই যে কাজগুলি করছে, এই কাজগুলি করতে পারে, এটার চেয়ে সুপিরিয়র কোয়ালিটি হচ্ছে আমাদের ব্রেইনের এআই। AI will never be able to defeat human being. We have to run the AI, we have to lead the AI, and we have to direct the AI. তা এখন ধরেন এই যে বলছি যে আমাদের ব্রেন এখন একটা মায়ের স্বাস্থ্য এবং তার হ্যাবিটাট, তার টোটাল মেটাবলিক সিস্টেমকে সাপোর্ট করা সবচেয়ে জরুরি ভবিষ্যতে যে কোনো সন্তানকে অটিজম মুক্ত হওয়ার জন্য। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যে এনার্জি লেভেল এটা প্রডিউস করছে, দি ইন্টারাকশন, সেটা হচ্ছে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল। আমরা হাসতেছি, আজকেও হাসতেছে, হ্যাঁ। সো হোয়াট হ্যাজ হ্যাপেন? The fillings, the references, the treatment, everything from আজকে থেকে 1 বছর আগে বা দেড় বছর আগের থেকে আমার সাথে, আমি যতক্ষণ বাচ্চাটাকে, আই এম ভেরি সরি, ওই সময় আমি খুব নেগেটিভ ছিলাম, কারণ ভয় পাচ্ছিলাম যে এই বাচ্চা যদি না হয় তা আমার তো ইজ্জত চলে যাবে। তো ইট ইজ বেটার টু স্টে অ্যাজ এ, ভালো থাকি এমনি, চিকিৎসা নিয়ে তারপরে সেখানে কিছু খরচ আছে, টাকা পয়সা নিয়ে তারপরে দেখা গেল যে হলো না। হোয়ার ডু আই স্ট্যান্ড? আর ওরা খুব আমার ঘনিষ্ঠ, যে আসিফের খুবই ক্লোজ বন্ধু, তারপরে ওই আমানেরও বস, আর একটা বাচ্চা যে সে এসছিল, আমার কিন্তু ইয়ে করেছে, এবং তার বস ছিল আমাদের নাদিয়া।
And the whole thing is আমি একটা রিস্ক এবং খুব ড্রাস্টিক, কারণ সাথে পৌঁছে যাচ্ছে। It's not a baby game. So the brilliant mother helped me, a committed mother, and every support system she has organized centering that boy, they worked effectively. I thank the school, আর ওর বাবাকেও থ্যাঙ্কস দেই, একটু একটু আর কি, আজকাল আমার সাথে সম্পর্ক খুব ভালো নেই, বাট মাদার ইজ কাভারিং দ্যাট, একটু বদনাম করলাম, বাট what should I say? The cellular biology, cellular metabolism and molecular biology is the answer. আজকে এই যে এটা হচ্ছে কি সিন্যাপটিক ব্যালেন্স, একটা সিনাপসিস ক্রিয়েশন হচ্ছে, আর সেই সিনাপসিস প্রুনিং হতে হবে। এটাকে বলে ইআই, নিউরোনাল এক্সাইটেবিলিটি অ্যান্ড ইনহিবিশন অফ দি সিনাপসিস। এই দুটো ব্যালেন্স হবে। আমাদের হোমিওপ্যাথিতে বলে ভাইটাল ফোর্স অফ ব্রেইন ব্যালেন্স। একটার ইনপুট কি, আমি ওই যে মিনারোলজিক্যাল কমপ্লেক্স দিচ্ছি, আমার সবগুলি বেশিরভাগ আয়রন, মেটাল মেডিকেশন যাচ্ছে থ্রু বায়োকেমিক, হোমিওপ্যাথি যাচ্ছে, অ্যান্ড দি ফুড সিস্টেম, ফুড, আমি 22টা ফুড রেকমেন্ড করছি। সো হোয়াট দে আর ডুইং, দে আর ডেলিভারিং a mechanism through which the cellular metabolism is occurring এবং healthy habitat ecosystem within the brain তৈরি করে ফেলছি। এবং তারপরে সেটা থেকে যেতে যায়, যখন এখন এই যে এক্সাইট, ও বলছে যে আমার ইয়ে হচ্ছে ভিজুয়াল একটু কথায় স্টেমিং করছে, অনেকে ভিজুয়াল করে, অনেকে স্পিচ স্টেমিং হয়, অনেকে ইকোলালিয়া হয়। এখন ইকোলালিয়া ইজ সেকেন্ড অ্যাসপেক্ট, আর যেটা ভোকাল স্টেমিং হচ্ছে, এটা হচ্ছে সিনাপসাস যেটা ফরমেশন হচ্ছে অ্যাট দি বিগিনিং, যখন ফায়ার হলো নিউরন, সেইটার চেয়ে প্রুনিং কম হচ্ছে। সো দেয়ার ইজ ইমব্যালেন্স, ফলে সেটাকে সে স্টিমিং আউট করছে। কিন্তু সেটা ভালো, সেলফ টকিং খুব ভালো, ইটস এ লার্নিং, সেলফ লার্নিং, আস্তে আস্তে এটা অ্যাকোমোডেট। আর আমি ওষুধ দিচ্ছি। হোমিওপ্যাথিক মেডিসিনের এখন I think I will be able to connect, but still I have to do a indirect route. I have to take a indirect route. সেটা হচ্ছে যে আমার হাইপোথেসিসগুলি টেস্ট করতে হবে ডিরেক্ট ডেটার থেকে চেয়ে ইনডিরেক্ট। ধরেন আপনাকে যদি আমি মারি, তাহলে আপনি কাঁদবেন। এখন আপনি যদি কাঁদেন, অনেক কিছু হতে পারে, আপনাকে আমি মেরেছি হতে পারে, বা আপনি দুঃখ পেয়েছেন হতে পারেছে, বা কোনো একটা কারণে। কিন্তু এই কান্নার কারণটা কি, তার মধ্যে আপনাকে আমি মেরেছি। সো একটা কজ রিলেশনস, তারপরে এলিমিনেট করে ফাইনাল কজটা দিতে হবে যে এই কারণে হচ্ছে। আলটিমেটলি সেটা মডার্ন মেডিসিনের সাথে টালি করবে, আই এম কনফিডেন্ট। ফলে আমার সবগুলি হাইপোথিসিসকে আমি প্রুভ করতে পারবো। অ্যান্ড তার মধ্যে প্রধান হাইপোথিসিস হচ্ছে ওই যে মায়েদের স্বাস্থ্য নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছি, আর এই যে আজকে যে কথাগুলি বললাম, অর্থাৎ একটা মায়ের জন্যে সবসময় একটা মেয়ের স্বাস্থ্যের জন্যে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। মাছের মাথাটা একটা বাড়ির মেয়েকে খাওয়াতে হবে ছেলের চেয়ে, বাট ছেলেকে খাওয়াইতে হবে না, তো অসুবিধা আছে, সে এতদিনের প্রথা, ছেলেরা রুই মাছের মাথা খাবে, মেয়েরা মাছটাই খাবে। নো, একটা শিশুর মা যে, তার জন্যে এই আমরা এই হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে মায়ের যত্ন নিচ্ছি না, আমার মেয়ের যত্ন নিচ্ছি না, আমার বোনের যত্ন নিচ্ছি না, এবং আমরা অপরাধী। আই টেল ইউ দিস। এবং কেন, কিভাবে মেনটেন করবো, এই যে সিম্পল কথার উত্তর হচ্ছে, তাহলে এই বাচ্চাটা যখন চিকিৎসা হয়ে একটা জায়গায়, হোমিওপ্যাথিক ওষুধ তো তার কাজ করছে, তাহলে আমরা যদি আজকে 2 বছর বা 2.5 বছর পরে আমি এই চাষার গল্পটা করি, এই যে কি কেন আমরা, কখন চাষা যে বাঁশি বাজায় যখন ধানের গোছাটা
ভালো করে মাটিতে শক্ত হয়ে বাতাস আর পড়ে না, তখন সে এসে বাঁশি বাজাতে পারে বট গাছের নিচে। তো বাঁশি বাজালে চলবে না। এই যে বাচ্চাটির যে ইকোসিস্টেম তৈরি হলো, রিফর্মড ইকোসিস্টেম, এটাকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে, এবং এটাকে মেনটেন করতে পারলেই গ্যারান্টি দেওয়া যাবে যে বাচ্চার পেছনে যাবে না। দিস ইজ দি কজালিটি, দিস ইজ দি রুট কজ। এইটা ছাড়া আর জেনারেলি মেনটেনেন্স, চেক আপ এবং কনসালটেশন, সেগুলি তো থাকতেই হবে। এইসব বাচ্চারা সবসময় ভালোরেবল থাকে। তবে আমি এ পর্যন্ত যতদূর জানি 100 ভাগ অটিজম একদম ভালো হয় না, কিছু একটু থেকে যায়। আর যারা থেকে যায় তারা ব্রিলিয়ান্ট হয়, দে ডু পারফর্ম একাডেমিক্যালি ভেরি ফাইন, দে বিকাম এক্সেপশনাল। আবার সব অটিজমকে গালাগালি দিলেও চলবে না। অটিস্টিক বাচ্চারা তো পৃথিবীর সেরা সেরা বড় লোক, ধনী, বড় বড় বিজ্ঞানী। তো ওই টেম্পল গ্রাইন্ডিং, যাকে ওর 2টা বইও পড়ে ফেলেছে নাদিয়া। তো যেটা হচ্ছে, আর ইনফ্যাক্ট, Uncle, I'm on to the third one. ও ভেরি গ্রেট। Yeah. তো ইউ আর সুপারসিডিং মি। আমি ওই থিঙ্কিং ইন পিকচার্স ওইটা পড়ে আই ওয়াজ সো অ্যামেজড, অ্যান্ড দ্যাট ইনভলভ মি ইন দিস থিং। তবে ওনার সাথে আমার কিছু তর্ক বিতর্ক আছে, কিন্তু এখন তো আর ওনার সাথে করা যাবে না। শি ইজ দি আইনস্টাইন অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি। শি ইজ এ ফুল প্রফেসর অ্যাট ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা। অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিতে আজকে 75% ডিসকভারি অ্যান্ড ইনোভেশন তার। কারণ ও ওই টেম্পল গ্রাইন্ডিং একটা ডেয়ারি ফার্মে মানুষ হয়েছিল, এবং ও পশুদের যন্ত্রণা বোঝে, এবং সেটা বোঝার পরে শি হ্যাজ ডান এভরিথিং ফর দি ইভেন কিলিং অ্যান অ্যানিমাল হিউম্যানলি, তার ব্যবস্থাও করেছে। চমৎকার চমৎকার মানুষ। অ্যান্ড শি লাভস হার অটিজম, শি ডাজন্ট লাইক হার অটিজম টু গো। So you see, Einstein, he had autism. আর বড় বড় সাহেবদের তো কথা কেন বললে হবে না, আমাকে ধরে নিয়ে যাবে যারা যারা এখন দুনিয়ার বড় বড় লোক যারা আছে। তো যাই হোক, তো হ্যাভ ইউ গট ইউর অ্যান্সার, সেলফ টক অ্যান্ড এইটা। আচ্ছা, আর একটা মা বলেছেন, উনি চলে গেছেন, উনি আমাকে চিঠি লিখেছেন, তার বাচ্চার কাঁদতেছে এবং খিদা লেগেছে। সেটা হচ্ছে যে ওই বেবি টক করছে, এটার জন্যে কিছু ট্রিটমেন্ট আছে। আর এই যে আমি বললাম যে উই হ্যাভ টু ডেলিভার এ ভেরি গুড সেলুলার মেটাবলিক সাপোর্টিভ ফুড অ্যান্ড সাপোর্ট সিস্টেম। তা না হলে নিউরনটা ফায়ার হবে, তারপরে সেটা এনার্জি রিলিজ করবে, তারপরে সেটাকে ওয়ারিং হতে হবে। সেই ওয়্যারগুলি আমাদের ব্রেনকে ফাংশনালিটি দেবে, ফ্রম কগনিটিভ টু ম্যানিফেস্টেশন অফ অল এক্সপ্রেশনস অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাকশন। তারপরে মানে কোয়ালিটি ইকোসিস্টেম, যেটা আমাদের মায়েদের উম্বে তৈরি করতে হবে, বিফোর ইভেন দে কনসিভ, বিফোর ইভেন দে গ্রো। তারা মানুষ হিসাবে যেভাবে গড়েছে, সবচেয়ে ভালো খাবারটা তাদেরকে খাওয়াতে হবে। আর কোয়ালিটি মেটাবলিজম যদি হয়, কি হয় তাহলে কোয়ালিটি এনার্জি ডেলিভার করবে। অ্যালাউ নিউরনস টু ফায়ার। এটাতে 6 ধরনের, একটা কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল এবং মেকানিক্যাল। আমাদের বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি অফ আরবানা শ্যাম্পেনে, প্রফেসর তাহির, আই নেম হিম, তিনি একটা চমৎকার আবিষ্কার করেছেন, এবং তাকে এখন এনএই, মানে ওকে আমেরিকা ইঞ্জিনিয়ারিং এ নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মানে এটা এটা পেলে ডক্টর এফার খান যেটা পেয়েছিলেন। তারপরে এখন ওই যে ফায়ারিং রিলিজ করে সিগন্যালকে অ্যাট দি সিনাপসেস, অ্যান্ড সিনাপস বিল্ড দি ব্রেইন ওয়ারিং সিস্টেমস, অ্যান্ড ওয়ারিং ডিটারমিনস হাউ good the brain will function. So the basic clue is neuronutrition and maintaining a very cellular metabolism supportive ecosystem. So this is your answer, and I think that is what everyone should going to adapt. না হলে ওই শুধু কেমিক্যাল মেডিসিন তৈরি করা হবে না, দিস ইজ হোয়াট ওয়ার্কস। তাহলে ও 1 মাসের মধ্যে ওই ওষুধ টষুধ খাইয়ে, এই যে লন্ডনের ক্যামডেন টাউনে ওই ভদ্রলোক এসেছিলেন, রুহুল আমিন, হি ইজ এ কমনার,
একজন ভালো মানুষ। ওই যে বলছে, এই ব্লান্টলি সেড, ডাক্তার সাহেব কি করবে, ডাক্তার সাহেব 50, আমি 50। তো বাচ্চার খাওয়া চেঞ্জ করে আমাকে টেলিফোন করছে, ডাক্তার সাহেব আপনার খাওয়া চেঞ্জ করেছি, আমি 20 দিনের মধ্যে যা ভালো পেয়েছি, আপনার ওষুধ আসলে আরো ভালো হয়ে যাবে। আর হয়েছেও তাই। সো ইটস অল কন্ডিউসিভ, উই হ্যাভ টু গিভ মেডিসিন। ওষুধের সাথে পথ্য। 15 দিনের কথা, আমাদের একজন ডাক্তার ছিলেন 1920s-এ, উনি 16 টাকা ফি নিতেন। 1920 সালে আমার বাবার বেতন ছিল 12 টাকা, তো উনি 16 টাকা ফি নিতেন, একজন হোমিওপ্যাথ, কলকাতায়। তো এখন তার মানে এখন ধরেন 12 টাকা মানে 12 লক্ষ টাকা। হ্যাঁ, ইট ইজ, ইফ ইউ কম্পাউন্ডিং করেন, ডিসকাউন্টিং করেন, তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু অফ 16 টাকা অফ 1920 উইল বি 12 লক্ষ টাকা। ডু দ্যাট। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো এখন ঘটনা হচ্ছে যে হোমিওপ্যাথি ইজ রিয়েলি, আই এম ইনভেন্টিং ইট অ্যান্ড আই এম ওয়ার্কিং অন ইট, অ্যান্ড আই উইল সি দ্যাট it will merge with modern medicine. The message is, it is the finest science, and I am very happy the nanotechnology type appear করেছে. I'll reflect everything in nanotechnology, and artificial intelligence will help me, and all these things will come and will work together. মডার্ন মেডিসিনের সাথে ছাড়া আবার পারা যাবে না, কারণ মডার্ন মেডিসিন যে কাজগুলি করছে ওইটা আমার গন্ডগোল হয়ে যাচ্ছে আমার মাথায়, এই দুটো টালি করে এক জায়গায় আনতে। বাট আসতেছে, বিকজ দ্যাট ইজ ল অপারেটিভ, এভরিথিং ইজ ল গভর্নড। তো ওটাও ল গভর্নড যদি হয়, আর হোমিওপ্যাথি যদি ল গভর্নড হয়, দে শুড মার্জ এট সাম পয়েন্ট অফ টাইম। এই আর কি। তো আমার কথা হলো, আমি উত্তর নাদি, আমি উত্তর করেছি সবকিছু। হ্যাভ ইউ গট এনি আদার কোয়েশ্চেন? ঠিক। ওকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের ইস্যুতে এই পর্যন্ত অর্ধশতাধিক অটিজম আক্রান্ত শিশুর মা বাবারা এসেছেন, তাদের কথা বলেছেন। তার মধ্যে থেকে দেখা গেছে যে ওই যে উন্নতির যে বিষয়টা, কারো কারো 6 মাস, কারো কারো 1 বছর মধ্যে, অল্প বৃষ্টির সময়ের যে বিষয়টা, সেটা আবার কিন্তু ড্রপ আউট হয়ে গেছে। পুরোপুরি দেখা গেল যে হয়তো তারা যেটুকু প্রত্যাশা করছিল সেই পরিমাণ অ্যাচিভমেন্ট হয় না, না হয়তো তারা গিভ আপ। তো সেই বিষয়টা যদি বলেন, আসলে এই এটা কেন সবার ক্ষেত্রে হ্যাঁ, সমান না হ্যাঁ, কেন, হ্যাঁ, অনেকে সবাই আরোগ্যটা আসে হ্যাঁ, না কেন সমান ভাবে? হ্যাঁ, রাইট। এটা হচ্ছে এই যে আমার মায়েদের, এই মায়েদেরকে আমরা ঠিক মতো স্বাস্থ্য দিতে পারি নাই। আমাদের মায়েদেরকে, বাচ্চার মায়েদেরকে, তারপরে বাচ্চার মায়েরা জন্ম নেওয়ার পর বাচ্চাদেরকে আমরা যে সাপোর্ট সিস্টেম প্রথম থেকে দিতে পারি নাই, সেটা আনইভেন। কোনো বাচ্চা অল্প পেয়েছে, কোনো বাচ্চা পায় নাই, যে কারণে অটিজমের ভিকটিম। এখন একজনের অটিজম ক্ষতি, অটিজম তো বসে থাকতে এখানে গান গাইতে আসে নাই, ওটা তো ক্ষতি করতেছেই। অটিজম তো ক্ষতি করতেছে, এই জন্য আমি 5 বছরের পরে বাচ্চা নিতে চাই না। 90% অফ দি হিউম্যান চিলড্রেন ব্রেইন ডেভেলপস স্ট্রাকচারালি 90% অফ অ্যাডাল্ট সাইজ। এখন এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়েছে, এটা ভেরি আনইভেন। এই লাকি যে আমি আমাদের নাদিয়ার বাচ্চাকে আমি করতে পেরেছি, বিকজ সে পাগলের মতো তারা সাপোর্ট সিস্টেম দিয়েছে, নিউট্রিশন দিয়েছে, তারপরে ইট ওয়ার্কড। কিন্তু আর একটা বাচ্চা, যেমন নিউ ইয়র্কের এক বাবা আমাকে বেশ একটা কথা শুনিয়ে একটা চিঠি লিখেছে, খুব আজকাল কম লেখে, সে খুব কথা শুনিয়ে লিখেছে, আমি বলতে চাই না নাম, বাট সে আমাকে বেশ, কিন্তু আমি জানি তার বাচ্চা উপকার হয়েছে এবং উন্নতি হয়েছে। কিন্তু উন্নতি হওয়ার জন্য যে ধৈর্য দরকার, আরে বাবা যেটুকু উন্নতি হয়েছে, ওই যে এক ডাক্তার আমাকে বেশ গালাগালি দিয়েছিল, যাক, কিন্তু 16টা ডাক্তার আমাকে সাপোর্ট দিচ্ছে, তারা বলছে আপনাকে আমরা পিএইচডি ডিগ্রি লিখে দেবো। তো আমার পিএইচডি নেই, আই হ্যাভ এমফিল। তো তা ওরা বলেছে যে আপনি চিন্তা করেন না স্যার, আমরা 16 জন ডাক্তার আছি, আপনাকে পিএইচডি দিয়ে দেবো। তো এখন ঘটনা হচ্ছে যে কি বলে, তা এখন ওই বাচ্চার বাবাকে আমি বলবো যে ধৈর্য, এই যে মায়েরা ধৈর্য ধরতেছে, কারণ এই যে আনইভেন ইকোসিস্টেম, যেটা আসলে রুইনেশনে একটা ব্রেনকে পচিয়ে দিচ্ছে। আর অটিজম তো বিভৎসতা, আমি ভয় পাচ্ছি, রিয়েলি ভয় পাচ্ছি। মানব জাতির একটা ব্রাড ক্রস, একটা বিশাল ক্রস সেকশন অটিস্টিক, অজ্ঞানী, অকার্যক্ষম,
অজ্ঞান মানুষ হিসাবে পৃথিবীতে এই প্রথম একটা অসুখ এসেছে, মানব জাতির ব্রেনকে হিট করেছে। কখন? শিশু অবস্থায় এবং ভ্রূণের থেকে, যেখানে মানুষ পৌঁছাতে পারছে না। আপনার কোভিড তো এসে গেল এই যে আম, উম, বছর 3-4 আগে, তাও তো সুস্থ মানুষের অ্যাটাক করতো। আর এখানে মানুষ বোঝার আগে, ভ্রূণ বিকশিত হওয়ার আগে থেকেই অটিজম স্টার্টস। এটা বিভৎস, এটা কোনো সুস্থ মানুষ সে একটা বাচ্চা 5 বছর হয়ে গেছে এবং কন্টিনিউইং টু বি অটিস্টিক অ্যান্ড ডিকেইং। রিহ্যাবিলিটেশন সেন্টারগুলিতে গেলে পাগল হয়ে যাবেন আপনারা। আমি জানি না, ডাক্তার সাহেবরা চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, কিন্তু আসলে ডাক্তার সাহেবদের পাগল হয়ে যাওয়া উচিত। আমি তো ঘুমাতে পারি না, বাট আমি সামান্য মানুষ, এই হোমিওপ্যাথি নিয়ে তো চলবে না, আর টাকা পয়সা লাগবে। আই নিড মিলিয়ন্স ডলার ইন মাই রিসার্চ। একটা সেক্রেটারি রাখতে পারি না, কারণ পয়সা বেশি হয়ে যাচ্ছে। এই টাকাটা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, এখানে যারা সাপোর্ট সিস্টেম পায়, বাংলাদেশে যাদের সামর্থ্য আছে তারা পারে, কিন্তু এই টাকাটা বাংলাদেশের মানুষরা বা ভারতবর্ষের মানুষরা এই পরিমাণ খরচ। এখানে আমরা ওই বলি কষ্ট করে যখন ব্যাখ্যা করতে হয়, একটা ইলিশ মাছ তোমরা 1,500 টাকায় কেন, আমাদের কিনতে হয় 15,000 টাকায়, মানে ডলার টার্মে। তা এখন আমরা সেই বিপদে আছি। এই চিকিৎসাটা অ্যাভেলেবল করা, সরকারের মাধ্যমে সাপোর্ট পাওয়া, এবং এই সমস্ত কিছু বিরাট পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যারেঞ্জমেন্টস। তা আমি আমি কিছু তত্ত্ব করে যতদূর পারি লিখে টিকে যাব। অ্যান্ড আই থ্যাংক ইউ। এই ওয়ার্ল্ড অটিজম ডেতে আজকে আমাদের নাদিয়া তারিক এবং নাদিয়া তারিক হক এবং নাদিয়া আলম এবং রোকসানা হক, তারা যে কন্ট্রিবিউট করলো, মাই হ্যাটস অফ টু দেম। আর এত সুন্দর করে নাদিয়া তারিক আমাদেরকে বোঝালো যে সে কি কি করেছে। দিস ইজ মার্ভেলাস অ্যান্ড আই জাস্ট ক্যানট থ্যাংক হার এনাফ। সমস্ত মা বাবাদের প্রতি, সমস্ত শিশুদের প্রতি, এবং আপনি সাখাওয়াত হোসেন সেলিম সাহেব যেভাবে আমার পিছনে 10 বছর লেগে আছেন, আমি এম থ্যাঙ্কফুল টু ইউ। অ্যান্ড হোয়াট এলস, আমি করে যাব যতদিন আছি, বেঁচে আছি। আর আপনাদের সাপোর্ট পাবো, সব মায়েদের বাবাদের সাপোর্ট পাবো বলে আশা করি। থ্যাংক ইউ অল। এনি কোয়েশ্চেন, প্লিজ কন্টিনিউ টু ফায়ার দি কোয়েশ্চেন টুয়ার্ডস মি। আই বিলিভ আই হ্যাভ মোস্ট অফ দি আনসার্স। জেনেটিক মেকানিজমটাকে আমি বোঝার চেষ্টা করছি, ক্রিপ্টোজেনিক অটিজমকে আন্ডারস্ট্যান্ড করার, এবং ওইটা নিয়ে আমি কিছু পেপার্স লেখার চেষ্টা করছি। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল। আর আমাদেরকে বুঝতে হবে, উই হ্যাভ টু ইমপ্রুভ অন আওয়ার কাজে। আমারও শেখার আছে। থ্যাংক ইউ। যে অনেক ধন্যবাদ অটিজম গবেষক কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর, আমাদের সাথে সময় দিয়েছেন। নাদিয়া তারিক হক, নাদিয়া আলম, রোকসানা হক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে